5ই আগস্টের আগের গত 15 বছর 16 বছরে মানবাধিকার হরণের একটি ইন্ডাস্ট্রিয়াল স্কেলে সেই মানবাধিকার হয়েছে। আমরা দেখেছি শত শত মানুষ গুম হয়েছেন, শত শত মানুষ নিহত হয়েছেন, লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন সময়ে হামলা এবং মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে। যারা এনসিপির নাম ব্যবহার করছে অথবা এনসিপির দলীয় নেতাকর্মী অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ছাত্র সংগঠনটি, সেই ছাত্র সংগঠনের নাম নিয়ে তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছে। নেতাকর্মীরা বিশেষ করে যুবদল এবং ছাত্রদল কিংবা বিএনপির অনেক ক্ষেত্রে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, দখলের অভিযোগ প্রতিদিন হচ্ছে। যে এই যে জুলাই খসড়া যা করা হবে এবং যে ঐক্যবদ্ধ প্রক্রিয়ার মাধ্যমে যেটি অনুমোদন করা হবে কিংবা সবাই ঐক্যবদ্ধভাবে যেটি লিপিবদ্ধ করবেন, আগামী সরকার এসে 2 বছরের মধ্যে তা বাস্তবায়ন করবে। গ্যারান্টি কি আগামী সরকার সেইগুলি বাস্তবায়ন করবে? এই যে হোঁচটটা খেয়েছে এটা খারাপ লাগে শুনতে, যেহেতু এতজন শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এতজন আহত, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ বিগত 15 বছর আপনার অপ্রেস থাকার পরে যে স্বাধীনতা আমরা পেয়েছি, স্বাধীনতাটাকে আমরা কিন্তু সেইভাবে ধরে রাখতে পারি নাই। এই সরকার ফাংশন করছে না যদি আমি প্রশ্ন করি, কারণ এখানে বিভিন্ন স্টেক হোল্ডাররা, বিশেষ করে বিএনপির মতো সবচেয়ে বড় রাজনৈতিক দল এখানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার, বিএনপির অসহযোগিতার কারণে, বিএনপির অব্যবস্থাপনার কারণে, বিএনপির এই যে চাঁদাবাজি কিংবা মব সৃষ্টি কিংবা বিভিন্ন জায়গায় অরাজকতা, দখল, এই সমস্ত সংস্কৃতির কারণে আইন শৃঙ্খলা রক্ষা একটি হুমকির মুখে দাঁড়িয়েছে। বিএনপির অসহযোগিতা এবং বিএনপির আভ্যন্তরীণ রাজনীতিতে বিএনপির যে ডিসিপ্লিনের অভাব, সেই অভাবের কারণে। এই যে ইন্টারিম গভর্নমেন্টের যে 20 জন যারা এসেছেন, এরা বিভিন্ন এনজিও থেকে এসেছেন, ডক্টর ইউনূস সাহেব সহ, এদের কারো রাষ্ট্র পরিচালনার কোনো আপনার কোনো অভিজ্ঞতাও নাই। খেলাফত মজলিস, আমি যেহেতু একটা ইসলামিক সংগঠন, খেলাফত মজলিসে ক্লিয়ার দাবি হচ্ছে যে দৃশ্যমান সংস্কারের সাথে সাথে খুব দ্রুতই নির্বাচনের ঘোষণা দিতে হবে। বলা হয়েছে ডিসেম্বরের ভিতরে আপনার নির্বাচনে দাবি করেছেন খেলাফত মজলিস। আপনারা কি দাবি করেছে খেলাফত মজলিস? কিন্তু এটা যখন বলা হচ্ছে যে জাতীয় ঐক্যমত, সেখানেই কোয়েশ্চন, ঐক্যমতে আছে কারা, নাই কারা? আগামী নির্বাচনের পরে 2 বছরের ভিতরে এটা সরকারিভাবে অ্যাডপ্ট করতে হবে পার্লামেন্টে। আমার কাছে মনে হয় যে জুলাই সনদ ওখানেই আটকে যাবে। উন্নয়নে একটা ব্যক্তিকে স্বৈরাচার বললেও কিন্তু তার দ্বারা কিছু কাজ হয়েছে, এমন কিছু ভালো কাজ হয়েছে যেটি বলে আমি এরশাদ সাহেবের কথা বলছি, মরহুম এরশাদ সাহেব, এবং এই তার দলটি কিন্তু এই ফ্যাসিজমকে প্রতিষ্ঠা করার জন্য এমন কোনো পন্থা নেই যেটি করে নাই। বাংলাদেশে যদি অবশ্যই হওয়া দরকার। প্লিজ ভাই ওয়েট, না না না, বাংলাদেশে শুনেন, ওয়েট করার কিছু নেই, প্রশ্ন সিম্পল। না না না, আমার ওয়েট করার কিছু নেই। আপনি 5 থেকে 15 আগস্ট, আমি এভাবে বলবো না, 27 এবং 28 অক্টোবর আপনার উত্তর স্পষ্ট। আমার শুনেন, আমার স্পষ্ট উত্তর যে অবশ্যই, এবং আমি আপনার সাথে একমত। আমার কথা শুনুন, কিন্তু 5ই আগস্ট থেকে 15 আগস্ট আপনি অবশ্যই বলতে কেন আপনার সমস্যা? শুনেন নাসিম ভাই, বিপ্লবে মাসাকার হয় ভাই, যুদ্ধে মাসাকার হয়, আওয়ামী লীগের সাথে, আওয়ামী ফ্যাসিজমের সাথে যুদ্ধ হয়েছে। যুদ্ধে কে আপনি আমাকে মারবেন না, তবে আমি আপনাকে মারবো। দিস ইজ দ্য রাইট, দিস ইজ দ্য যুদ্ধ, দিস ইজ দ্য যুদ্ধ। পুলিশকে কখনো স্বাধীনতার পরে কোন রাজনৈতিক দল হত্যা করে 5 তারিখ টোটাল সিনারিটার কেন্দ্রবিন্দু শেখ হাসিনা ছিল, এবং এই এতগুলো অপরাধ, এত রক্তপাত, এত সংঘাত, সব সুতরাং শেখ হাসিনার কারণে সবগুলি হত্যাকাণ্ড জায়েজ। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। বাংলাদেশের সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। 5ই আগস্টের আর কয়েকদিন পরে 1 বছর পূর্ণ হতে চলেছে, এবং আমরা দেখেছি সারা জুলাই মাস জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং 5ই আগস্টের আগে যারা আন্দোলনে যুক্ত ছিলেন, সেই আন্দোলনে যুক্ত বিভিন্ন সহযোগী সাংস্কৃতিক দল কিংবা রাজনৈতিক দল, ব্যক্তিবর্গ, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন মানবাধিকার সংস্থা বিভিন্নভাবে এই জুলাই এবং আগস্টকে তারা স্মরণ করছেন, একইভাবে উদযাপন করছেন, একই সাথে স্মরণ করছেন যারা 5ই আগস্টের আগের যে 36 দিনে যারা আহত হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন এই আন্দোলনে। দর্শক মণ্ডলী, 5ই আগস্টকে সামনে রেখে আমরা ধারাবাহিকভাবে আমাদের যে গত 5ই আগস্টের পর থেকে আমাদের যে অভিমত অনুষ্ঠান চলছিল, তারই ধারাবাহিকতায় আজকেও আমরা কথা বলবো 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশ বিষয়ে। বিশেষ করে আর মাত্র 1 সপ্তাহ পরই মোটামুটি 5ই আগস্ট, আগামী মঙ্গলবার 5ই আগস্ট হতে চলেছে। এই 1 বছরে আসলে যে উন্মাদনা, যে অপেক্ষা, যে আক্ষেপ কিংবা যে উৎসাহ নিয়ে 5ই আগস্ট সংগঠিত হয়েছিল, অভ্যুত্থানের মাধ্যমে একটি শক্তিশালী সরকার এবং সরকার প্রধানের পতন হয়েছিল,
তার পরিপ্রেক্ষিতে আজকে এখন বাংলাদেশ কোন অবস্থানে আছে? আমরা জানি বাংলাদেশে নির্বাচন ছিল না, তিনটি নির্বাচন বাংলাদেশে একটি অগণতান্ত্রিক উপায়ে এবং বিশেষ করে রাতের ভোট কিংবা কোনো ধরনের প্রস্তুতি ছাড়া এবং বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া যে নির্বাচনগুলি হয়েছে, সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি বাংলাদেশের গণতন্ত্র একটি নাজুক পরিস্থিতিতে ছিল। বাংলাদেশের অভ্যন্তর এবং আন্তর্জাতিক অঙ্গনে সেটি নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা হয়েছে। আমরা এও দেখেছি 5ই আগস্টের আগের গত 15 বছর 16 বছরে মানবাধিকার হরণের একটি ইন্ডাস্ট্রিয়াল স্কেলে সেই মানবাধিকার হয়েছে। আমরা দেখেছি শত শত মানুষ গুম হয়েছেন, শত শত মানুষ নিহত হয়েছেন, লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন সময়ে হামলা এবং মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে। কিন্তু 1 বছর ধরে যে আকাঙ্ক্ষায় বাংলাদেশ নতুনভাবে শুরু হওয়ার কথা ছিল, সেই আকাঙ্ক্ষার বাস্তবতা কতদূর মানুষের মনে, এখন সেই প্রশ্ন। বিশেষ করে সমন্বয়ক নামধারী কিছু কর্মী যারা এনসিপির নাম ব্যবহার করছে অথবা এনসিপির দলীয় নেতাকর্মী অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ছাত্র সংগঠনটি, সেই ছাত্র সংগঠনের নাম নিয়ে তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছে। প্রশ্ন উঠেছে, আসলে বাংলাদেশে এখন এনসিপির সমন্বয়ে যারা আছেন তারা চাঁদাবাজির সমন্বয় করছেন কিনা? গত 1 বছরে আমরা দেখেছি, গত 15 বছরে সবচেয়ে নিষ্পেষিত যে দলটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলের নেতাকর্মীরা বিশেষ করে যুবদল এবং ছাত্রদল কিংবা বিএনপির অনেক ক্ষেত্রে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, দখলের অভিযোগ প্রতিদিন হচ্ছে। বিএনপি থেকে বলা হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসলে কোন পথে বাংলাদেশ? এবং সবচেয়ে বড় প্রশ্ন, গণতন্ত্র উদ্ধারের জন্য যে সরকারের পতন হয়েছে, সেই গণতন্ত্রের স্বপ্ন আসলে কতদূর? নির্বাচন কবে হবে? ফেব্রুয়ারির মধ্যে হচ্ছে কিনা, নাকি ফেব্রুয়ারির পরে হবে, নাকি ডিসেম্বর থেকে এপ্রিলের যে কোনো সময়ে হতে পারে? প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে আগামী কয়েক দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এটি অস্পষ্টতা নাকি আসলে সুনির্দিষ্ট একটি পদক্ষেপ, সে নিয়েও আজকে আমরা কথা বলবো। 3 জন অতিথি আছেন এই মুহূর্তে, কিছুক্ষণের মধ্যে আরেকজন অতিথি যোগ দেবেন। চলুন প্রথমেই তাদের সাথে পরিচিত হই। আমার হাতের বামে আছেন জনাব নাসিম আহমেদ চৌধুরী, 5ই আগস্টের আগে পরে গত 15-16 বছর ধরে আমাদের নিয়মিত অতিথি, ফরমার সিনিয়র জয়েন্ট সেক্রেটারি যুক্তরাজ্য বিএনপি। জনাব নাসিম আহমেদ চৌধুরী, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবং আমার হাতের বামে আছেন জনাব আনিসুর রহমান, কোঅর্ডিনেটর কাওয়ামি সলিডারিটি অ্যালায়েন্স ইউকে। জনাব আনিসুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমার হাতের ডান পাশে আছেন ব্যারিস্টার হক এনামুল হামিদ, যিনি জাতীয় পার্টির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি। জনাব হামিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমাদের সাথে আর কিছুক্ষণের মধ্যে আরেকজন অতিথি যোগ দেবেন, আমরা তখনই তার সাথে পরিচিত হব। নাসিম আহমেদ, আপনাকে দিয়ে শুরু করি। জুলাই খসড়া আজকে আমরা দেখেছি, জুলাই খসড়া প্রদান করা হয়েছে। জনাব আলী রিয়াজ, যে কোঅর্ডিনেশন কমিটির যিনি প্রধান, তিনি আজকে জুলাই খসড়া ঘোষণা করেছেন। অনেক বড় খসড়া। এই খসড়া থেকে আসলে আপনাকে যদি আমি প্রশ্ন করি, এই খসড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কি, আপনি কি বলবেন? দেখুন, ধন্যবাদ ফারহান সাহেব, আপনার মাধ্যমে দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, জুলাই যে সনদ, যেটা এটা তো মনে করেন যে আমরা বিএনপি এবং প্রত্যেকটি দলই আমরা এগ্রি করেছি যে জুলাই একটা সনদ হওয়া দরকার। সেটির খসড়া এখনো হয়েছে, ইলাবোরেটলি এখনো আমরা পুরো জিনিসটাকে আপনার জাজ করি নাই। কিন্তু খসড়া যেটা এসেছে সেটাও কিন্তু বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে বিভিন্ন সময়ে আলাপ আলোচনা করে বিএনপির সাথে বারবার বসা হয়েছে এবং অন্যান্য যারা রাজনৈতিক দল যারা নতুন এসেছে এদের সাথেও এবং জামায়াত ইসলামী সবার সাথে আলোচনা করেই খসড়াটা ওরা ঘোষণা করেছেন। আমরা মনে করি যে অতি শীঘ্রই এটার ব্যাপার থেকে নিয়ে বিএনপি থেকে একটি বক্তব্য আসবে এবং অন্যান্য দল থেকেও একটি বক্তব্য আসবে। তো সেটাই আমরা অপেক্ষায় থাকি এবং দেখি যে আমরা মনে করেন যে এই খসড়া থেকে আমরা জুলাই সনদ পর্যন্ত পৌঁছাতে গিয়ে আমাদের কতক্ষণ সময় লাগে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে জুলাই খসড়াতে আমি যতদূর পড়েছি এবং যতদূর পত্রপত্রিকাতে এসছে, বলা হয়েছে যে এই যে জুলাই খসড়া যা করা হবে এবং যে ঐক্যবদ্ধ প্রক্রিয়ার মাধ্যমে যেটি অনুমোদন করা হবে কিংবা সবাই ঐক্যবদ্ধভাবে যেটি লিপিবদ্ধ করবেন, আগামী সরকার এসে 2 বছরের মধ্যে তা বাস্তবায়ন করবে। গ্যারান্টি কি আগামী সরকার সেইগুলি বাস্তবায়ন করবে? আসলে দেখুন, যে জুলাই খসড়া বলুন আর বিএনপির 31 দফা বলুন, দুটাই কিন্তু আপনার মোটামুটি 70-80% যদি আপনি দেখেন যে দুটার মধ্যেই কিন্তু যে রিফর্মের যে ব্যাপারগুলো রয়েছে সেটার মধ্যে কোনো সাংঘর্ষিক কিছু নেই।
এবং আপনাকে এটা দেখতে হবে যে বিএনপি এজ এ বৃহৎ পার্টি ক্ষমতায় আসার ব্যাপারে বিএনপির হয়তোবা মোর সম্ভাবনা রয়েছে, বিধায় আমি এটা হলফ করে বলতে পারি যে আমাদের লিডার দেশনায়ক তারেক রহমান উনি কিন্তু সম্পূর্ণ একটি নতুন বাংলাদেশ চাচ্ছেন। উনি কিন্তু চাচ্ছেন যে বাংলাদেশে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না। উনি কিন্তু চাচ্ছেন যে দুতল বিশিষ্ট পার্লামেন্ট হোক। উনি চাচ্ছেন যে আপনার মনে করেন আদালতকে মানে আপনার তার নিজস্ব গতিতে চলতে দেয়া হোক, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা হোক, আপনারা যে চিকিৎসা ক্ষেত্রে কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায় বিস্তর। উনি কিন্তু বিগত 17 বছর, আমাদের সৌভাগ্য হয়েছে আমরা এই যুক্তরাজ্যে থাকা এবং আল্লাহর রহমতে ইনি যুক্তরাজ্যে আসায় আমরা ওনার সাথে খুব ক্লোজলি কাজ করার সুযোগ হয়েছে। সেই সুযোগ থেকেই আপনাকে আমি বলতে পারি যে ওনার মধ্যে কিন্তু একটি জিনিস কাজ করছে যে এই জাতিটাকে নিয়ে আমরা দীর্ঘদিন থেকেই অনেক ধরনের আপনার মনে করেন যে মিসইউজ টালবাহানা করে আমাদের রাষ্ট্রটাকে অথর্ব করে রাখা হয়েছে। ইনাফ ইজ ইনাফ। উনি চাচ্ছেন যে বাংলাদেশ যাতে সামনের দিকে এগিয়ে যায়, বাংলাদেশ যাতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হতে পারে এবং দুর্নীতির ব্যাপারে কিন্তু উনি একটি শক্ত পদক্ষেপ নেবেন বিএনপি আসার পরেই। কারণ আপনি দেখুন আমরা যে এই যে বর্তমান সরকার ইন্টারিম গভর্নমেন্ট আসে, আপনি যেভাবে শুরু করেছেন যে জুলাই অভ্যুত্থানের যে আপনার যে একটা আকাঙ্ক্ষা সবার ছিল যে এই বাংলাদেশটা হবে যে আপনার দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এই বাংলাদেশটা হবে যে ফ্রিডম অফ স্পিচের বাংলাদেশ। হ্যাঁ, সেই জায়গা থেকে এসে কিন্তু আমরা একটা হুচট খেয়েছি। এটা আপনার মানে এই যে হোঁচটটা খেয়েছে এটা খারাপ লাগে শুনতে, যেহেতু এতজন শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এতজন আহত বাংলাদেশের প্রত্যেকটি মানুষ বিগত 15 বছর আপনার অপ্রেস থাকার পরে যে স্বাধীনতা আমরা পেয়েছি, স্বাধীনতাটাকে আমরা কিন্তু সেইভাবে ধরে রাখতে পারি নাই। যেটা আমরা বারবার বলে এসেছিলাম যে গণতন্ত্র ছাড়া কোনো রাষ্ট্র চলতে পারে না, নির্বাচন ছাড়া, জনগণের ভোট ছাড়া, জনগণের ম্যান্ডেট ছাড়া একটা সরকার চলতে পারে না। কিন্তু আমরা যখন এই টকশোতে এসেছি দর্শকবৃন্দরা ফোন করেছেন, বলেছেন যে বিএনপি শুধুমাত্র নির্বাচন নিয়ে পাগল হয়ে গিয়েছে, বিএনপি কেন নির্বাচন চায়। এখন আমি মনে করি দর্শকবৃন্দরাও আমাদের সাথে একমত হবেন যে আপনি দেখুন আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনোই ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত একটি স্টেবল গভর্নমেন্ট বাংলাদেশে ফিরে আসবে। আর যদি আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক না হয় কেন এই সরকার, তাহলে আমি আপনাকে তাহলে পাল্টা যদি প্রশ্ন করি, এই সরকার ওভারওয়েলমিং একটি প্রক্রিয়ার একটি সরকার এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগ ছাড়া সবাই, আওয়ামী লীগ যেহেতু এখন কার্যক্রম নিষিদ্ধ, এমন কোন রাজনৈতিক দল নেই যারা এই সরকারকে সমর্থন করছেন। আমার কাছে তো মনে হয় বাংলাদেশ ইতিহাসে পর সবচেয়ে বেশি সমর্থিত বা রাজনৈতিকভাবে জনগণের সার্বিক অবস্থানগত হিসাবে কিংবা নাগরিক হিসাবে যে সার্বিকভাবে এই সরকার যে সমর্থন উপভোগ করছে, বাংলাদেশের ইতিহাসে কি আপনার স্মরণকালে এই ধরনের আর কোনো সরকার এসেছিল? একবার আপনার আমাদের মানে মনে করেন যে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে যে সরকারটা এসেছিল, না বিএনপি সরকার না, যে ইন্টারিম গভর্নমেন্ট এসেছিল শাহাবুদ্দিন সাহেবের, তখন তারা মাত্র 3 মাস ছিলেন না 4 মাস ছিলেন। প্রশ্ন হচ্ছে যে এই সরকার যে বিএনপি শাহাবুদ্দিন আহমেদের সরকার তো 3 মাস 4 মাস পরে তারা চলে গিয়েছেন, তখনকার প্রেক্ষাপট এখনকার প্রেক্ষাপট তো সম্পূর্ণ ভিন্ন। প্রশ্ন হচ্ছে যে এই সরকার তো সবচেয়ে বেশি সময় ধরে জনসমর্থনের ভিত্তি হিসাব করলে সবচেয়ে বেশি সমর্থন তারা উপভোগ করছেন। এখন প্রশ্ন হচ্ছে এই সরকার ফাংশন করছে না যদি আমি প্রশ্ন করি, কারণ এখানে বিভিন্ন স্টেক হোল্ডাররা, বিশেষ করে বিএনপির মতো সবচেয়ে বড় রাজনৈতিক দল এখানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার, বিএনপির অসহযোগিতার কারণে, বিএনপির অব্যবস্থাপনার কারণে, বিএনপির এই যে চাঁদাবাজি কিংবা মব সৃষ্টি কিংবা বিভিন্ন জায়গায় অরাজকতা, দখল, এই সমস্ত সংস্কৃতির কারণে আইন শৃঙ্খলা রক্ষা একটি হুমকির মুখে দাঁড়িয়েছে। বিএনপির অসহযোগিতা এবং বিএনপির আভ্যন্তরীণ রাজনীতিতে বিএনপির যে ডিসিপ্লিনের অভাব, সেই অভাবের কারণে। দেখুন আমি আপনাকে বলি যে বিএনপিতে আমরা পরে আসি। প্রথম যে কথা হচ্ছে যে আপনি বলেছেন যে এই সরকার এত সাপোর্ট থাকার পরেও কেন ওরা কাজ করতে পারলো না। আমাদের কোয়েশ্চেন তো ওই জায়গাতেই ছিল, যেইভাবে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে গভর্নমেন্ট এসেছে 3 মাসের জন্য, আমরাও তো এক্সপেক্ট করেছিলাম এই গভর্নমেন্ট একটি ইন্টারিম গভর্নমেন্ট, যেই সরকার কিনা 3 মাস থাকবে থেকে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবে। তারপর যদি একটি গণতান্ত্রিক সরকার এসে যদি মনে করেন বিএনপি তখন ফেল করতো, রাষ্ট্র পরিচালনায় ফেল করতো, বিএনপির যে আপনারা যে অভিযোগগুলো করে যাচ্ছেন যে এই যে আপনি বলেন দুর্নীতি বলেন আর যাই বলেন, সেগুলো যদি ফেল করতো তাতে ছিল ডিফারেন্ট কথা।
এখন আপনাকে একটা খেয়াল করতে হবে যে ওনারা কেন ফেল করেছেন। প্রথম কথা হচ্ছে দে ডোন্ট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স টু রান এ পার্টি অর এ কান্ট্রি। ফারহান সাহেব, আমি এখন মনে করেন যে একজন রাজনীতি ব্যক্তিত্ব, আমাকে আপনি হঠাৎ করে বলেন যে আপনি আসেন তো আমার জায়গায় এসে চ্যানেলে আসেন, আপনি আমার এই আজকের প্রোগ্রাম হোস্ট করেন, আমি কি পারবো? কারণ দিস ইজ নট মাই কাপ অফ টি। এই যে ইন্টারিম গভর্নমেন্টের যে 20 জন যারা এসেছেন, এরা বিভিন্ন এনজিও থেকে এসেছেন, ডক্টর ইউনূস সাহেব সহ, এদের কারো রাষ্ট্র পরিচালনার আপনার কোনো অভিজ্ঞতাও নাই। এবং এদের যে একটা রাষ্ট্রকে পরিচালনা করতে হলে কিভাবে রাষ্ট্র পরিচালনা, বিএনপি 3 বার আপনার রাষ্ট্র পরিচালনা ছিল, এদের এক্সপিরিয়েন্স রয়েছে। যারা পলিটিক্স করে তাদের কাজই হচ্ছে রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে। আমরাই এখন থেকে আমরা আমাদের নিজেদেরকে ওইভাবেই আমরা করি যে একটা দেশ কীভাবে পরিচালিত হবে, কে পরিচালনা, কারণ আমরা রাজনীতি করি। এখানে যে জিনিসটা হচ্ছে যে সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তিদের হাতে আপনার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে সেটাকে 1 বছর স্ট্রেচ করা হয়েছে। এই 1 বছর স্ট্রেচ করার কারণে এরা সব দিক, আপনি মনে করেন প্রত্যেকটা সেক্টর থেকে ওরা, তার মানে কি আপনি বলতে চাচ্ছেন, আমার শেষ প্রশ্ন এই পড়বে আপনার কাছে, তার মানে আপনি কি বলতে চাচ্ছেন এই যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার তারা যে স্ট্রেচ করে সময় বৃদ্ধি করছে এই জন্য আপনারা অসহযোগিতা করছেন? না, আমরা তো অসহযোগিতা করছি না, কিন্তু সমস্যা কোন জায়গায় আসছে আপনাকে বলি। আপনাদের যারা দলীয় নেতাকর্মী আছেন, আপনাদের দলীয় নেতাকর্মীদের যে চেইন ছিল সেই চেইন আপনারা খুলে দিয়েছেন। না, আমরা নেতাকর্মীদের চেইন যদি খুলে দিতাম তাহলে আমরা 7,500 নেতাকর্মীকে, বাংলাদেশের ইতিহাসের মধ্যে এখনো পর্যন্ত এটা ঘটে নাই, 1 বছরের মধ্যে বিএনপির মতো একটি দল 7,500 কর্মীকে আপনার দল থেকে বহিষ্কার করেছে, সকোচ করে। বাংলাদেশের ইতিহাসে এটিও তো সত্য, এত উচ্ছৃঙ্খল বিএনপি বাংলাদেশের ইতিহাসে কখনো। আমি আপনাকে বলি, বিএনপি, ফারহান সাহেব একটা কথা দিয়ে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে বিএনপি হচ্ছে একটি বৃহৎ দল। সেই দলে 15-17 বছর, না অশৃঙ্খল নয়। আপনাকে যদি মানুষকে আপনারা বিদায় করেছেন, এটাকে আপনি পজিটিভ নিতে হবে ফারহান সাহেব, ইতিবাচক ভাবে নিয়ে বলছি। 7,000 যে দলের বাংলাদেশের ইতিহাসে এত সংখ্যক নেতাকর্মী কখনো বহিষ্কার হয়েছে কিনা সেটি গবেষণার বিষয়। কারণ কি জানেন, এত উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের, এই নেতাকর্মীদের মধ্যে কতজন আপনি পাবেন এনসিপির যে 5 জন সমন্বয়ক আজকে দুর্নীতির জন্য ধরা খেলো, এইরকম নাই। আমাদের দলের যাদেরকে বহিষ্কার করা হয়েছে এরা হয়তোবা কেউ এসেছে নতুন, কেউ দলের এত প্রমিনেন্ট কেউ না। কিন্তু আমার কথা হচ্ছে যে এই জিনিসটা, যে একটি স্টেবল গভর্নমেন্ট আসার পরে বিএনপি চাইলে অথবা কেউ চাইলে সন্ত্রাসী, এই যে একটা ছেলেকে পাথর দিয়ে যে মেরে ফেলা হলো, হ্যাঁ, এই যে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটলো, যাকে মেরেছে সেও বিএনপি সদস্য, যে মেরেছে সেও বিএনপি সদস্য, আপনি যত অবশ্যই জানেন, দুজনই বিএনপির লোক। হ্যাঁ, এখন কথা হচ্ছে রাষ্ট্রটা কোথায়? যিনি হত্যাকাণ্ডের শিকার তিনিও বিএনপি, এবং যিনি হত্যা করেছেন তিনিও বিএনপি। হ্যাঁ, এখন রাষ্ট্রটা কোথায়? আমি আপনাকে যে জায়গায় আসতে চাচ্ছি যে বিএনপির পক্ষে তো সম্ভব না আইন শৃঙ্খলা রক্ষা করা, বিএনপির পক্ষে তো সম্ভব না। এখন আমার এত বড় দল, কোটি কোটি নেতা কর্মী, আমার পক্ষে কি সম্ভব প্রত্যেক কর্মীকে বলা যায় তুমি খুন করবে না, তুমি গুম করবে না? এটা তো সরকারের কাজ। একটা কথা শুধু ফারহান সাহেব আমি শেষ করে নিচ্ছি, দয়া করে আপনারা এই কথাটা বলুন যে দিনে দুপুরে একজন মানুষকে পাথর দিয়ে মেরে ফেলে, আর থানা ছিল একদম কাছে, এরা কেন আইন হাতে নিতে পারে? তাহলে রাষ্ট্রের পুলিশিং কোথায়? রাষ্ট্রের আপনার এই যে আপনার আইন শৃঙ্খলা রক্ষা করার যে দায়িত্ব, সেই দায়িত্ব না নিয়ে শুধু কেউ কিছু করার পরে বিএনপির লোক বিএনপি কি এখন কি নেতাকর্মীদেরকে জেলে ঢুকাবে? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জনাব আনিসুর রহমান। এই সরকার আসার পরে ইসলামিক রাজনৈতিক দলগুলি এই সরকারকে অকুণ্ঠ সমর্থন করেছেন, এবং ডক্টর ইউনূসের পক্ষে আপনাদের অবস্থান আগে যেটি কিরকম ছিল সেই অবস্থান এখন অব্যাহত আছে। এই সরকারের প্রতি আপনাদের সমর্থন কি গত 16 বছরের প্রতি আপনাদের প্রতি যে বৈষম্য ছিল আপনাদের প্রতি, সেই বৈষম্যের ফলাফল কি এই সরকারের প্রতি সমর্থন, নাকি আপনারা নীতিগতভাবে আদর্শগতভাবে এবং একই সাথে মনে করেন যে আসলে নির্বাচন এগুলোর প্রয়োজন নাই, আগে সংস্কার হোক, ডক্টর ইউনূসের নেতৃত্বে একজন নোবেল লরিয়েট, ক্ষুদ্র ঋণের প্রতিষ্ঠাতা এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, একজন সফল ব্যবসায়ী, এই ব্যবসায়ীর নেতৃত্বে বাংলাদেশে একটি আলোচনা হোক, বাংলাদেশের সংস্কার হোক, নির্বাচন এগুলোর কোনো প্রয়োজন নেই? কি কারণে আপনাদের এত সমর্থন? একবারে কোনো ধরনের প্রশ্ন করা যাবে না, এই ধরনের সমর্থন আপনাদের? ধন্যবাদ ফারহান ভাই, আপনি দুইটা প্রশ্ন খুব সম্ভবত এখানে করেছেন যে আমাদেরকে ডক্টর ইউনূসকে সমর্থন করার কারণ কি আর নির্বাচন বিষয়ে। দেখেন, আমরা ডক্টর ইউনূসের সরকারকে বসাইছি বা সমর্থন করছি জিনিসটা তেমন না। জিনিসটা হচ্ছে 17 বছরের জুলুম থেকে যখন দেশবাসী মুক্ত হয়েছে, অবশ্যই আমাদেরকে একটা সরকার গঠনে সহযোগিতা করতে হবে। কাকে করা যায়?
তখন ব্যক্তির বিলিফ অথবা একটা সংস্কার বিলিফ পাশে রেখে বাংলাদেশের জনগণের সাথে ইসলামপন্থী বলতে তো আসলে আলাদা কিছু নেই। এখন আমরাও বাংলাদেশের স্বার্থে এবং জুলুম থেকে যাতে এই জুলুম বাজরা আবার আসতে পারে না, অথবা বাংলাদেশকে একটা স্থিতিশীল রাষ্ট্র হিসেবে টিকে রাখার জন্য একটা সরকারকে সমর্থন করা এবং সহযোগিতা করা প্রয়োজন। এই হিসেবে কোনো বিলিভ বা কোনো বিশ্বাস বা তাদের কোনো নৈতিক স্ট্রাকচারের বিশ্বাসের আগে শুধু দেশকে স্থিতিশীল রাখার জন্য, সুন্দর একটা আগামী দেশ গড়ার জন্য এই 17 বছরের ফ্যাসিস্ট যে শাসন ছিল, এ ধরনের শাসন যাতে আবার না আসতে পারে, এই জন্যই সরকারকে সমর্থন করেছে এবং করে যাচ্ছে। কিন্তু তার মানে এই নয় যে সরকারের অথবা সরকারের মদতপুষ্ট অথবা সরকারের কোনো বাহিনীর কোনো অন্যায় কাজকে আমরা বাংলাদেশি হিসাবে অথবা ইসলামী দলের রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমরা সমর্থন করেও নাই, করবেও না। নির্বাচন আমরা চাই, এই সরকারের যে কর্মকাণ্ড নির্বাচনের কথা বলছি আমি বিশ্বাস করি আমরা যেহেতু বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, নির্বাচন নিয়ে তো আপনারা কোনো দাবি করেননি আমার জানা মতে। না, করেছে। কবে খেলাফত মজলিস, আমি যেহেতু একটা ইসলামী সংগঠন, খেলাফত মজলিসে ক্লিয়ার দাবি হচ্ছে যে দৃশ্যমান সংস্কারের সাথে সাথে খুব দ্রুতই নির্বাচনের ঘোষণা দিতে হবে। বলা হয়েছে ডিসেম্বরের ভিতরে আপনার নির্বাচনে দাবি করেছেন খেলাফত মজলিস। আপনারা কি দাবি করেছেন? দাবি করেছে খেলাফত মজলিস ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ঘোষণা দেওয়ার জন্য, পুরা আপনার টাইম ফ্রেমটা ঘোষণা করার জন্য খেলাফত মজলিসের পক্ষ থেকে গত 2-3 দিন আগেও প্রেস কনফারেন্স করে এই দাবি করা হয়েছে। আপনারা নির্বাচন চান? অবশ্যই নির্বাচন ছাড়া তো একটা দেশের মধ্যে, যেহেতু বাংলাদেশ গণতন্ত্র বিশ্বাস করে, গণতান্ত্রিক সরকার ডক্টর ইউনূসও চায়, সবাই চান, কিন্তু আমরা চাই একটা দৃশ্যমান। দেখেন যে জালিম শাসকের মাধ্যমে অথবা যে জালিমবাজদের মাধ্যমে বাংলাদেশের জনগণ শোষিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, তাদেরকেও একটা দৃশ্যমান বিচার তো হতে হবে। জি, ওকে, ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে। হামিদ, আপনাকে প্রশ্ন করতে চাই, জুলাই সনদ আপনার কাছে এর গুরুত্ব কতটুকু? জুলাই সনদ কন্টেন্ট যাই হোক, কিছু জিনিস আছে এগুলো সমর্থন করার মতো, কারণ সনদটা অভ্যুত্থান বেসিসে হবে। কিন্তু এটা যখন বলা হচ্ছে যে জাতীয় ঐক্যমত, সেখানেই কোয়েশ্চন, ঐক্যমতে আছে কারা, নাই কারা। তাই ধরেন জাতীয় পার্টিকে ডাকা হয় নাই, জাতীয় পার্টি নাই, আওয়ামী লীগ তো নাই। আমরা কত পার্সেন্ট লোককে করি, প্রতিনিধিত্ব করি বাংলাদেশে, আওয়ামী লীগ কত পার্সেন্ট করে। এখানেই হচ্ছে যে ঐক্যমতের যেটাই হোক, আগামী নির্বাচনের পরে 2 বছরের ভিতরে এটা সরকারিভাবে অ্যাডপ্ট করতে হবে পার্লামেন্টে। আমার কাছে মনে হয় যে জুলাই সনদ ওখানেই আটকে যাবে, কারণ বিএনপি কখনো আগের ওই নাই যে বিএনপি এককভাবে 151 সিট পেয়ে যাবে সরকার গঠন করে। আমার কাছে মনে হয় না এটা, কারণ অন্যান্য রাজনৈতিক দল তাদের মাঠটা অনেকটাই ওখানে স্কার ধরাই ফেলছে। তারপরে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এরা একটা বড় অংশ হোল্ড করে ন্যাচারালি। প্রশ্ন হচ্ছে জুলাই সনদের যে খসড়া আমরা এখন দেখছি, তো এই খসড়াতে আসলে এর গুরুত্ব আপনার কাছে কি রকম? নতুন কি আপনি এখান থেকে ইন্সপিরেশন পাচ্ছেন আসলে নাকি পাচ্ছেন না? আমি ওই যে বললাম যে জুলাই সনদ, এটা সনদটা যদি হইতে হয় এটা তো জাতীয় ঐক্যমতের বেসিসেই হতে হবে, কিন্তু ঐক্যমতের ফাটলটা দেখেন কোথায়। দেশের 50% মানুষকে যে 14 দল জাতীয় পার্টি প্রতিনিধিত্ব করে তারা কিন্তু ওখানে নাই। সেখানে এটা আপনি হাসবেন, উনি হাসবেন, হ্যাঁ, এটা ওয়ান ওয়ে। এটা হচ্ছে যে ওই গত সরকার এবং বিরোধী দল গত 15 বছর যারা ছিল তাদের এগেনস্টে যারা ছিল, এটা হচ্ছে তাদের ঐক্যমত। হ্যাঁ, যেটা আমি দেখি, যেটা বাস্তবে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে উনাদের ঐক্যমত, আমাদের ঐক্যমত না, কারণ আমাদের মতামত নেওয়া হয় নাই। কাজে এটার উপরে আমি পজিটিভ কি বলবো, নেগেটিভ কি বলবো। তারপরেও আমি মনে করি যে একটা দেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে, ওই অভ্যুত্থানে আমরাও শরিক ছিলাম। সেটার পরিপ্রেক্ষিতে যদি কোনো ধরনের ডিক্লারেশন করতে হয় করুন, অ্যাজ লং এজ ইট ইজ নট কন্ট্রাডিক্টিং 1972 কনস্টিটিউশন। আর 1972 কনস্টিটিউশনকে যদি আপনি বহাল রাখেন তাহলে খুব বেশি কিছু অ্যাড করার নাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জনাব এনাম চৌধুরী, জুলাই সনদের যে খসড়া আজকে জনাব আলী রিয়াজ, এই কমিটির যে প্রধান, তিনি দিয়েছেন, জাতীয় ঐক্যমত্য পরিষদের কমিশনের যে প্রধান তিনি দিয়েছেন, আপনি পড়েছেন কিনা? প্রথম প্রশ্ন হচ্ছে এটি।
খসড়ার কিছু অংশ আমার সংবাদ মাধ্যমে যা পড়েছেন, আপনি পুরোটা তার আসেনি, খসড়া আসছে, কয়েকটি পয়েন্টস এসছে, যা পড়েছেন এর মধ্যে আপনার কাছে কোন বিষয়টি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে? প্রধান যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে আছে এবং এই ঐক্যমত্য কমিশনে যারা যোগ দিয়েছেন তারা মোটামুটি সবাই কাছাকাছি যে একমত, সবারই খুব খুব মানে গ্যাপস নাই এখানে, এই বিষয়গুলো আমার ভালো লেগেছে। এবং জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটি অসাধারণ বোঝাপড়া যেটি ছিল এবং এখন পর্যন্ত আছে, জাতীয়ভাবে এখন পর্যন্ত আছে, এটি অবশ্যই আমাদেরকে সম্মান করতে হবে। এবং আমি বিশ্বাস করি এই যে বিপ্লবটা হলো পারস্পরিক বোঝাপড়ার কারণেই এবং আন্তরিকতার কারণেই এটি সম্ভব হয়েছে। আমার এখানে একটি খারাপ ভালো মন্দ এবং আমরা তিনজনই হেসেছি, আপনি দেখেছেন। হাসার কারণটা হলো যে 14 দল বাংলাদেশ একটা বিস্ফোরা হিসাবেই আমাদের কাছে ছিল এবং আমরা বিশ্বাস করতাম যে বাংলাদেশের উন্নয়নে একটা ব্যক্তিকে স্বৈরাচার বললেও কিন্তু তার দ্বারা কিছু কাজ হয়েছে, এমন কিছু ভালো কাজ হয়েছে যেটি বলে আমি এরশাদ সাহেবের কথা বলছি, মরহুম এরশাদ সাহেব। এবং এই তার দলটি কিন্তু এই ফ্যাসিজমকে প্রতিষ্ঠা করার জন্য এমন কোনো পন্থা নেই যেটি করে নেই। তো যে কারণে স্বাভাবিকভাবেই আমি এখানে এই আমার আলোচনার আমার পূর্বে আমি এটা বলতে হচ্ছে যে এই জাতীয় পার্টির কারণেই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিজমের যে এই যে লম্বা সময়টা হয়েছে এবং প্রত্যেকটা এবং শেষ নির্বাচনে আপনি দেখুন একটা লোক জিএম কাদের সে এসে বলল যে ভারতের সাথে আমার কি আলোচনা হয়েছে সেটি বলা যাবে না। একটা রাজনৈতিক দলের নেতা শব্দটা যদি এইভাবে বলি যে কতটুকু মিথ্যাবাদী এবং প্রতারক অথবা রাজনীতিবিদরা একে অন্যকে বলে যে ও গাদ্দার, যে এই কতটুকু গাদ্দারি হলে এটা করতে পারে। কেন ইমাজিন, আপনি চিন্তা করেন যে আপনি আপনার দলকে, আপনার দেশের নাগরিককে যারা আপনাকে ভোট দেবে, আপনি বলছেন না যে আপনি কি প্রেসক্রিপশন নিয়ে আসলেন, কি নিয়ে আসলেন। আমাদের রাজনীতিবিদদের তো একটাই মানে মোটামুটি সব দলই এটা আছে যে কোনো না কোনো একটা দেশ থেকে প্রেসক্রিপশন নিয়ে আসেন। আনফরচুনেটলি এখনো কি তাই হয় কিনা, হচ্ছে কিনা ভবিষ্যতেই বলে দেবে, মানে এটার জন্য অপেক্ষা করুন। ভবিষ্যতে এখন তো রাজনৈতিক দল হচ্ছে বিএনপি, জামাতে ইসলাম এবং এনসিপি, প্রধান যে রাজনৈতিক দলগুলির কার্যক্রম, কারা প্রধান সেটি তো নির্বাচনের পর বোঝা যাবে, কিন্তু কার্যক্রম যা দেখাচ্ছে। আমি বলছি আমাদের যাচ্ছেন যে এখনো রাজনৈতিক দলগুলি বিদেশি প্রেসক্রিপশনে, এই শব্দটা অ্যাড করবেন না, এখনো শব্দটা অ্যাড করবেন না। আমি বলেছি আমাদের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে এটা আমরা দেখেছি আপনি ভবিষ্যতে, হ্যাঁ আমি বলেছি, আমি বলছি যে আমাদের নেতৃত্বের মধ্যে এটি আছে যে প্রেসক্রিপশন নিয়ে আসা, যেটি শেখ হাসিনা করেছে, 14 দল করেছে। এরা কি রাজনৈতিক দলের বাহিরে ছিল? এরশাদ সাহেবের দল করেছে। আমি আশাবাদী, আমি বিশ্বাসী ভবিষ্যতে যেটি মানে এখানে নাসিম ভাই আছেন, আমি বলি যে আমার মনের একটা স্বপ্ন, আমি সবসময় বলি আমি বাঙালি না, আমি বাংলাদেশি। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বাংলাদেশি জাতীয়তাবাদকে লালন করতেন। আমি না, এটাই এবং আমার এই খসড়াটা হবে আমার বাংলাদেশি জাতীয়তাবাদকে, ইসলামী মূল্যবোধকে রক্ষা করে বাংলাদেশের 95% মুসলমান জনগোষ্ঠী যেটাকে বিশ্বাস করে, অবশ্যই অন্য ধর্মের আছে, তাদেরকে রেখে তাদেরকে শ্রদ্ধা সম্মান, তাদের সবটুকু দাবি, তাদের সবটুকু চাওয়া পাওয়া দিয়েই কিন্তু আমার এই জুলাই সনদটাকে বাস্তবায়ন করতে হবে। এবং এই জুলাই সনদটা এটাই হতে হবে যে আর কখনো বাংলাদেশে কখনো আমি আপনাকে আপনার দিকে অন্যায়ভাবে কিংবা ন্যায়ভাবে আমি আপনাকে চোখ রাঙাতে পারবো না। আপনি কোনো অন্যায় করেন, আমি কোনো অন্যায় করি, আমার দেশের প্রচলিত আইন যেটি থাকবে সেই অনুযায়ী আমার বিচার হবে। আমার প্রতি রাষ্ট্র যেটুকু করার সেই দায়িত্ব রাষ্ট্র পালন করবে। কিন্তু আমরা চাই না বাংলাদেশে কোনোভাবে ধর্ম, বর্ণ, শ্রেণী কোনো ধরনের বৈষম্য চাই না। এবং এই বৈষম্যের কারণেই জুলাই অভ্যুত্থান হয়েছে এবং এই বৈষম্যের কারণেই আমাদের এতগুলো মানুষ জীবন দিয়েছে। আপনি একবার চিন্তা করুন, একটি মবিং সিস্টেম ছিল আমাদের দেশে, যে এটি হয়েছে। আমি বলি ভাই, এখন কি আছে? এখনটি আছে এই যে এইটাই তো, এই যে মনে করুন আমি কথা বলছি, আপনি আমাকে বাগড়া দিচ্ছেন, এটাও একটা মবিং। কিন্তু আমি যখন কথা বলি আবার আপনি যদি কথা বলেন, আমি যদি আপনাকে মানে আপনার কথার মধ্যে বাধা সৃষ্টি করি, প্লিজ, গোপালগঞ্জে যা হয়েছে সেটা আমি যদি এখন মানে এক বছরে যা দেখাইছে সরকার করেছে এটা। তো এই যে বললাম যে আমরা নেচারগতভাবে আমরা এই যে বললাম ভাই রাজনীতি করেন, জাতীয় পার্টি করেন, দেখুন আমি কথা বলছি,
আমাকে আপনার বাধা দিতেই হবে। আমার কথার মধ্যে আমার কথা রং কথা বললে আমি রং বলছি, আচ্ছা আমি বললাম যে এখন গোপালগঞ্জে যেটা হয়েছে সেটাকে যদি আপনি নিয়ে আসেন, তা আমি বলতে পারবো যে এটা আপনি করেছেন, কারণ আপনি এখানে হঠাৎ করে উঠে বললেন গোপালগঞ্জে যা করেছে সরকার করেছে। বাংলাদেশের রাজনীতিতে বা ৭১ পরবর্তী ৭২ থেকে যে শুরু হলো, কোন দিন বাংলাদেশে হয় নাই? আপনারা তো সমর্থন করেছেন ভাই, ২৮ অক্টোবর পরবর্তী শেখ হাসিনা ক্ষমতায় এসেছে, আপনারা কি লগিবইটাকে সমর্থন করেন নাই? আপনারা মানুষের উপর উল্লাস করে একবার বলেছেন যে আপনি যে এটা করলেন, কিংবা এই যে ২৮ অক্টোবর হয়েছিল 2006-এ, এই ২৮ অক্টোবরের বিচার করেছিল আপনার, সবগুলোকে মাফ করে দিয়েছে। সো বাংলাদেশের রাজনীতিতে আমরা এটা চাই না ভাই, আমরা কখনো চাই না। এবং আরেকটা জিনিস, যারা রাজনীতি করেন, ২৮ অক্টোবর, ২৭ এবং ২৮ অক্টোবরের যে হত্যাকাণ্ডগুলি ঘটেছে বা রাজনৈতিক সহিংসতা যা ঘটেছে, আপনি এর বিচার চান কিনা? অবশ্যই আমি বিচার চাই। এবং এই সহিংসতার পরবর্তীতে আজকে এই বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর উপর এই নির্যাতন নিপীড়ন হলো। প্রত্যেকটা নির্যাতন নিপীড়ন ৫ই আগস্ট থেকে ১৫ই আগস্ট যা ঘটেছে বাংলাদেশে, এর বিচার চান কিনা? প্রত্যেকটা অন্যায় কাজের, প্রত্যেকটা অন্যায় কাজের অবশ্যই বলেননি। আমি বলি, আমার তো শেষ হয় নাই, বলুন, শেষ করুন। আমার মধ্যখানে আপনি আর বলে ফেললেন যে অবশ্যই আমি বলবো। ওই শব্দটা আমি ২৭ এবং ২৮ অক্টোবর শুরু করেছেন অবশ্যই দিয়ে। আমি এখনো স্টার্টার শেষ করি নাই, আপনি আমাকে মানে একদম ডিজার্টের মানে আপনার স্টার্টার এক এক সময় এক একটা, মানে লাঞ্চে একরকম স্টার্টার আর ডিনারে আরেক রকম। না, আমারটাই তো যেটা স্টার্টারের খাওয়ার পরে আপনার প্রতিক্রিয়া ভিন্ন। আমার ডিজার্টটা হলো, শুনেন আমি বলি ফারহান ভাই, আমি সব সময় এটা মানে আপনার টকশোগুলোতে বলেছি যে বাংলাদেশে কোনো বৈষম্য, কোনো অন্যায় আমি আমার ব্যক্তিগতভাবে আমার বিবেক সহ্য করবে না। আমি প্রতিকার করতে পারবো কিনা আমি জানি না, এবং পারবো না। আমি মনে করি যে আমি এমন কেউ না যে আমি প্রতিকার করে ফেলবো, তবে অন্যায়ের প্রতিবাদ তো করতে পারবো। ৫ই আগস্ট থেকে ১৫ই আগস্ট প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা অন্যায়ের বিচার হওয়া দরকার। এবং এই অন্যায়গুলোর যদি বিচার হতো বাংলাদেশে, যদি অবশ্যই হওয়া দরকার। প্লিজ ভাই ওয়েট, না না না, বাংলাদেশে শুনেন, ওয়েট করার কিছু নেই, প্রশ্ন সিম্পল। না আমার ওয়েট করার কিছু নেই। আপনি ৫ থেকে ১৫ই আগস্ট, আমি এভাবে বলবো না। ২৭ এবং ২৮ অক্টোবর আপনার উত্তর স্পষ্ট। আমার শুনেন, আমার স্পষ্ট উত্তর যে অবশ্যই, এবং আমি আপনার সাথে একমত। আমার কথা শুনুন। কিন্তু ৫ই আগস্ট থেকে ১৫ই আগস্ট আপনি অবশ্যই বলতে কেন আপনার সমস্যা? আমি অবশ্যই বলবো, তো আমাকে অবশ্যই বলতে দিতে হবে। আমি অবশ্যই একটা পর্যায়ে যখনই বলবো, যখন আমি মনে করবো এই মুহূর্তে আমার বলা, আমার স্বাধীনতা আছে ভাই, আমার বাক স্বাধীনতা, আমাকে বলতে দিন। আমি অপেক্ষা করব আপনি কখন বলেন। আপনাকে ১ মিনিট সময় দিলাম, আপনি শুনতে থাকুন। ১ মিনিট সময় দিলাম। আগেরটা আপনি 10 সেকেন্ডে বলেছেন। শুনেন, বাংলাদেশে আগের অবশ্যই আপনি 10 সেকেন্ডে বলেছেন, 10 সেকেন্ডের মধ্যে আমি আপনাকে এখন 6 গুণ বেশি টাইম দিলাম, আপনি অবশ্যই বলবেন। বলুন 5 থেকে 15 আগস্ট আমি আপনাকে বললাম, চান কিনা আপনি 1 মিনিট। এই যে আপনি বলছেন, আমি অবশ্যই আপনার কথাটাই অবশ্যই আমি বলবো, তবে এখন না, আমি বলুন 1 মিনিটের মধ্যে বলুন। আমি বলি, বিচারহীনতাটা যদি না হতো বাংলাদেশে যদি ৭২ পরবর্তী সময়ে এই বিচারহীনতার সংস্কৃতি তৈরি না হতো, এবং চূড়ান্ত পর্যায়ে যদি আওয়ামী লীগ এই ফেসিজমটা তৈরি করে এই বিচারহীনতা তৈরি না করতো, তাকে বলতে দিন বলুন। সো বিচারহীনতা, আমি আমার দেশকে নিয়ে বলি, আমি ওই পর্যন্ত যাচ্ছি না, শেষ হয়ে যাচ্ছে। আমি বললাম তো, এখন আপনারা আমার 1 মিনিট নিছেন, আমি আর শেষ হয়ে যাচ্ছে। না আমি শেষ না, আমার 1 মিনিট আপনারা কথা বললেন, শেষ হয়ে যাচ্ছে, বলুন। এই বিচারহীনতার কারণে এই পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি বলবো অবশ্যই প্রত্যেকটি ঘটনার সঠিক, সুন্দর, সুষ্ঠু বিচার হতে হবে। ৫ই আগস্ট থেকে ১৫ই আগস্ট প্রত্যেকটা সময় প্রত্যেকটার বিচার হওয়া দরকার, অন্যায়ের বিচার হওয়া দরকার। কিন্তু এই সরকার এসে যে ইন্ডেমনিটি দিয়ে দিয়েছে, ইন্ডেমনিটি, এই সরকার ইন্ডেমনিটি দিয়েছে, এই সরকার ইন্ডেমনিটি দিয়েছে, আপনি জানেন না? তাহলে না কোন ঘটনাগুলো ইন্ডেমনিটি? ৫ই আগস্ট থেকে ১৫ই আগস্টে যা ঘটেছে বাংলাদেশে সবই ইন্ডেমনিটির আওতায় পড়বে। তারা তো ইন্ডেমনিটি দিতে পারে, ইন্ডেমনিটি তো পার্লামেন্টে হবে। এই সরকার অধ্যাদেশ জারি করেছে, ইতিমধ্যে এটি আইন হয়ে গিয়েছে, আপনি এখন বলছেন তারা কবে কেন করবে? না যেগুলোর তো দৃশ্যমান স্পষ্ট অন্যায় যেগুলো, সেগুলো আপনি কি এর প্রতিবাদ করবেন কিনা? অন্যায়ের তো প্রতিবাদ করব ভাই। তারা যে ইন্ডেমনিটি দিয়েছে এটি তাহলে সঠিক হয়েছে কিনা? এটা সঠিক হয়েছে ভাই সাহেব। শুনেন, হত্যাকাণ্ড সঠিক হয়েছে। না ৫ই আগস্টে আপনি যে জুলাই অভ্যুত্থানের কথা বলেন, ৫ই আগস্ট থেকে ১৫ই আগস্ট যে হত্যাকাণ্ডগুলি ঘটেছে, যে অপরাধগুলি ঘটেছে অভ্যুত্থানের পরে, এই যে পুলিশ সহ ৫ই আগস্ট থেকে ১৫ই আগস্ট যে অভ্যুত্থানের পরে যে অপরাধগুলি সংঘটিত হয়েছে, এটি বাংলাদেশের বর্তমান আইন উপদেষ্টার যে ফরমান বাংলাদেশ সরকারের, সেই ফরমান অনুযায়ী এর কোনো বিচার বাংলাদেশে হবে না। এখন বলুন, আমি আপনাকে পরেই বলেছি, আপনি পরে দেখতে পাবেন। আমি আপনার এটাতে নাই। শুনেন,
বাংলাদেশ আপনি কি আপনার আমার একটা প্রশ্নের উত্তর দিবেন? আমি প্রশ্নের উত্তর আপনার অনুষ্ঠানে পড়ে দেব। এখন আপনি বলবেন যে 5 আগস্ট থেকে 15 আগস্ট। আমার দর্শক মানে এটা জানতে হবে যে আপনি কি বিশ্বাস করেন বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে? আপনি কি বিশ্বাস করেন বিপ্লব হয়েছে? যদি বিশ্বাস করে থাকেন বিপ্লবে মাসাকার হয়। এইসব দিয়ে জাস্টিফাই করা ওই সাংবাদিক সাহেব যেটা বলেছেন ভাই ওই জায়গাতে আমি আসতে চাইছিলাম, আপনি ওইটাই বলেন। হি ইজ রাইট অন দ্যাট। বিপ্লবে মাসাকার রেভলিউশন স্টার্টস। শুনেন নাসিম ভাই, বিপ্লবে মাসাকার হয় ভাই, যুদ্ধে মাসাকার হয়। আওয়ামী লীগের সাথে, আওয়ামী ফ্যাসিজমের সাথে যুদ্ধ হয়েছে। যুদ্ধে কে আপনি আমাকে মারবেন না, তবে আমি আপনাকে মারবো। দিস ইজ দ্য রাইট, দিস ইজ দ্য যুদ্ধ, দিস ইজ দ্য যুদ্ধ। হেলিকপ্টার থেকে গুলি করে মেরেছেন, দিস ইজ দ্য যুদ্ধ, দিস ইজ যুদ্ধ। আপনারা 71 দিয়ে রেকটিফাই করবেন না। এই মবলিংটাই বাংলাদেশে হওয়ার কারণে এই হারামিটার কারণে এটা হয়েছে। 71 যারা হারামিপনা করেছে এরা, 71 কে সেল করে এরা মানে এই বাংলাদেশের পুলিশকে কখনো স্বাধীনতার পরে কোন রাজনৈতিক দল হত্যা করে 5 তারিখ পর থেকে 15 তারিখ পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট দিলে বাংলাদেশের যারা সাধারণ মানুষ যারা রাস্তায় নেমে এসেছিল এবং যারা এই বিপ্লবের সাথে ছিল তাদের হাতে ঘা লাগবে না, লাগবে আপনার। জাতীয় পার্টির সাথে সাথে এটা বলবে, কারণ আপনারা তো খুনি, আপনারা তো খুনের সহযোগী, আপনারা তো 15 বছর থেকে আরে শুনেন, আমরা খুব বুঝেই বলছি যাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, যারা রাষ্ট্র পরিচালনা করছে এরা রাজনীতিবিদ নয়। শুনেন ভাই, শুনেন, আপনি শুনেন, যারা ইন্ডেমনিটি দিয়েছে এরা হচ্ছে বাংলাদেশের প্রমিনেন্ট লোক, ডক্টর ইউনূস থেকে শুরু করে যাদেরকে বাংলাদেশের একটা রেগুলেশনের পরে যারা মনে করেছে যে এই লোকগুলাকেই বসালে জাস্টিস হবে। একটা রেগুলেশনের পরে অবশ্যই যখন একটা রেগুলেশন হয়, একটা রেগুলেশন তো কখনোই হবে না উইদাউট এনি সাউন্ড। আপনাকে বুঝতে হবে এটা বিপ্লব ছিল, আমি ওনার প্রতি সম্মান করি, এটা বিপ্লব। সেই বিপ্লবের জন্য যদি ইন্ডিপেন্ডেন্ট দিয়ে থাকে বর্তমান সরকার, উই অ্যাকসেপ্ট দ্যাট। এখন আমরা কোশ্চেনে আসি, কারণ একজন চলে গেছে, আমাকে আপনি বলেন, আমরা নরমাল টকশোতে চলে আসি। ফারহান ভাই কি অ্যাবনরমাল? আমি ঢুকলাম, ফারহান ভাই কাছে বলছেন তাদের না, ফারহান ভাই কাছে অ্যাবনরমাল ছিল না, কারণ এটা হচ্ছে আপনার হচ্ছে এটা হচ্ছে মানে আপনার ওই যে অপ্রাসঙ্গিক, না না, কারণ আমাদের অনেক কিছু হঠাৎ করে এখানে 71 এসে ঢুকে গেছে। হ্যাঁ, আমাদের অনেক কিছু নিয়ে কথা বলতে হবে। আমি সম্মানিত পরিচালক, আপনি এই যে মনে করেন জুলাই আন্দোলন নিয়ে কথা বললেই আপনার হাতে ঘা লাগবে। আপনি বলেছেন জুলাই আন্দোলন লেগেছে, উনার লেগেছে, আমার লেগেছে, উনার লেগেছে, আপনার লাগবে না। আপনার হাসিনার দূষণ, শুনেন, আপনার তো শেখ হাসিনার দূষণ, আপনার তো খুনের সহযোগী। নাসিম ভাই, তর্কের খাতিরে আমি 5 থেকে 15 মানলাম, ন্যায় বিচারের স্বার্থে আমি মানলাম। আগের গুলা জাতীয় পার্টি হত্যা করেছে, আমার তো উচিত জাতীয় পার্টিকে প্রকাশ্য শাস্তি দেওয়া। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার কিভাবে শাস্তি দিবেন? শুনেন, আমার উচিত বলেছি, কিন্তু আইন তো আমার হাতে তুলে নিতে পারবো না। এজন্যই ওনাদেরকে যেখানে দেয়া দরকার সেখানে দেয়া দরকার। আমার কাছে মনে হচ্ছে আমি ফারহান ভাই একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে চাই, যে সরকার যে অধ্যাদেশ জারি করেছে এখানে কি বলা হয়েছে এই শব্দ যে সব অপরাধ মাফ করা হয়? ইন্ডেমনিটি এই সময়কাল সাধারণ ক্ষমা ঘোষণা, সাধারণ ক্ষমা, বাংলাদেশে কোনো মামলা করা যাবে না। ইন্ডেমনিটি মানে হচ্ছে যে এই সময়কাল যে অপরাধগুলি সংঘটিত হয়েছে, এই অপরাধগুলি সংঘটিত হওয়ার কারণে রাজনৈতিক যে মামলাগুলি হয়েছে বা যারা যে হত্যাকাণ্ডের যে শিকার হয়েছে এগুলি নিয়ে কোনো মামলা করা যাবে না। রাজনৈতিক যে মামলাগুলো, এই সময় রাজনৈতিক শব্দ নাই, কিন্তু এই সময়কালের মধ্যে যে সমস্ত অপরাধ, এখন কেউ যদি এখন একজন যদি আরেকজনকে এসে তার শত্রুতার কারণে শত্রু হিসাবে যদি কেউ খুন করে ফেলে, সে এই আইনের আওতায়, সে ইন্ডেমনিটি আইনের আওতায় সম্ভাবনা আছে। সম্ভাবনা তবে কোন গভর্নমেন্ট এভাবে বলবে না যে সব অপরাধ মাফ, সাধারণ ক্ষমা একটা। আমার কাছে একটা অপরাধ দেখেন, আপনি যেহেতু জানেন না সুতরাং এই বিষয়ে আলোচনা না করাই ভালো। প্রশ্ন হচ্ছে যে ইন্ডেমনিটি যখন দেয়া হয় তখন ব্যক্তি ভেদে দেয়া হয় না, একটা সময়কাল ভেদে দেয়া হয়, যেটি 15 আগস্টের পরে দেওয়া হয়েছিল, 1975 সালে 15 আগস্টের পরে দেওয়া হয়েছিল। এবং একইভাবে ইন্ডেমনিটি শুধু ওই সময় দেওয়া হয়নি, ইন্ডেমনিটি দেওয়া হয়েছে অপারেশন ক্লিন হার্টের সময়। সেনাবাহিনীর কর্মকর্তা যারা বিভিন্ন অপরাধ দমনের জন্য তারা যখন মাঠে ছিলেন, কিছু কর্মকাণ্ড সংঘটিত হয়েছে, অনেকে মামলা টামলা করার চেষ্টা করেছিলেন, তাদেরকেও দায় মুক্তি দেওয়া হয়েছে। এটিকে দায় মুক্তি বলে। দায় মুক্তি। ফারহান ভাই, আমি একটা জিনিস আপনাকে বলি,
ইন্ডিমিনিটি বাংলাদেশে এই প্রথম হয় নাই, বাংলাদেশের জন্মের পর থেকেই বিভিন্ন সময় ইন্ডিমিনিটি শুনেন না স্পেসিফিক আপনার চোখের সামনে অন্যান্য সংঘর্ষ সংঘাত সহিংসতাগুলো আপনার আমার মধ্যে যে আমাদের বয়সের কারণে শ্যাডো অনেকগুলো আমাদের কাছে স্পষ্ট না, কিন্তু 2024 যেটা হয়েছে সেটা আমাদের কাছে স্পষ্ট। আরেকটা জিনিস, আপনি ইন্ডিমিনিটিকে এভাবে না নিয়ে যদি আমরা বলি, আপনার খেয়াল আছে ওই যে দর্জির একটা বিশ্বজিতের সবগুলাই তো মাফ করে দিল রাষ্ট্রপতি, হত্যাকাণ্ডের 80% আসামি জেলে নাই। ওটা ইন্ডিমিনিটি না, আমি বলছি না, আমি ইন্ডিমিনিটি বলি না, ওটা হচ্ছে আইনের শাসনের অভাব। আইনের শাসনের অভাব এক বিষয়, আর এটা বিপ্লব। আমি বললাম আইনের শাসনের অভাব এক বিষয়, এবং আপনি রাষ্ট্রের নির্বাহী অর্গানগুলো ব্যবহার করে, নির্বাহী শক্তিগুলোকে ব্যবহার করে প্রকাশ্য একটা খুনকে, বিশ্বজিতের মতো খুনকে কিন্তু ছেড়ে দেওয়া না। আমি বলছি ঠিক হয়েছে কিনা, তাহলে আপনার আমার প্রশ্ন হচ্ছে অবশ্যই না। আমি তো বললাম যে রাষ্ট্রের অর্গানগুলোকে এইভাবে, কিন্তু 24-এ বিপ্লব হয়েছে ভাই, তাড়িয়ে দিয়েছে ভাই, সে মরতো এখানে। যদি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এই উদ্যোগটা না নিত তাহলে ইতিহাস আরেকভাবে লেখা হতো ভাই। আমরা এটা চাই না। আমরা শেখ হাসিনার কথা কে বলেছে আপনাকে? শুনেন, আমি প্রশ্ন করেছি যে অপরাধগুলি সংগঠিত হতো, আমি শেখ হাসিনার কথা আমি বললাম একবারও বলিনি। ইন্ডিমিনিটির ওই যে ইয়েটা আরো লম্বা হতো, শেখ হাসিনার বিরুদ্ধে তো কোনো অপরাধ করা হয়নি, তিনি তো ইন্ডিমিনিটি। শেখ হাসিনার বিরুদ্ধে আমার কথার মধ্যখানে যদি বলেন, আজকে কিন্তু একক টকশো হয়ে যাচ্ছে। আপনি না ফারহান ভাই, আমি আসছি, আমরা দর্শক, আমি আসব আপনার কাছে। সময় কিন্তু শেখ হাসিনার ভাই নেন, আমি ওনাদের সময় দেন। শেখ হাসিনার, আমি প্রশ্ন করছি আপনাকে, শেখ হাসিনার বিরুদ্ধে তো কোনো অপরাধ করা হয়নি, শেখ হাসিনা এই দাবি করতে পারেন। আপনি যে দাবি করেছেন সেটি শেখ হাসিনা দাবি করতে পারেন। আমি আমার কথার মধ্যখানে আমি বলছি আপনার কথার মধ্যখানে কোনো প্রশ্ন হয় না, আপনি যা বলছেন তার পরিপ্রেক্ষিতে আমি তো শেষ করতে পারি না। আমি কি বলতে চেয়েছিলাম, আপনি বলেছেন আপনি কখনো যদি শেষ করতে না পারেন, আপনি যদি কখনোই আপনার উত্তর শেষ করতে না পারেন, সেই উত্তর দিবেন না। টু দ্য পয়েন্ট বলেন। প্রশ্ন হচ্ছে, আপনি বলেছেন শেখ হাসিনার কথা, আমি একবারও আপনাকে শেখ হাসিনার প্রশ্ন করিনি। শেখ হাসিনা যদি প্রশ্ন করেন কখনো আপনাকে, বা কখনো প্রশ্ন করেন, সেটি ভিন্ন বিষয়, কিন্তু প্রশ্ন হচ্ছে যে অপরাধ টোটাল সিনারিটার কেন্দ্রবিন্দু শেখ হাসিনা ছিল, এবং এই এতগুলো অপরাধ, এত রক্তপাত, এত সংঘাত, সব সুতরাং শেখ হাসিনার কারণে সবগুলি হত্যাকাণ্ড জায়েজ। আমি জায়েজ বলি নাই। আপনি বলেছেন কেন? আপনাকে প্রশ্ন করেছি, এই পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করেছে কেন? আমি বলছি পরিবেশ সৃষ্টি করেছে। আমি আসবো আপনার কাছে। আমার প্রশ্ন যে এই ইন্ডেমনিটি বলুন কিংবা পরবর্তীতে গত 1 বছরে বাংলাদেশ, যে নতুন বাংলাদেশের স্বপ্নে যে কর্মকাণ্ডগুলি হয়েছে, সংস্কারের বিষয়ে কিংবা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা দেখেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে অর্গানাইজেশনটা আছে, যে কাঠামোটা আছে, সেই কাঠামো কখনোই ফাংশন করতে পারেনি বিভিন্ন রাজনৈতিক দলের উস্কানির কারণে, বিভিন্ন গোষ্ঠীর আন্দোলনের কারণে, এবং যেটি জনাব নাসিম আহমেদ চৌধুরী বলেছেন যে সরকারের তো তাদের অভিজ্ঞতা নেই, সেই অনভিজ্ঞতার কারণেও। তাহলে 5ই আগস্টের পর বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন আপনি এখন কতটুকু দেখতে পাচ্ছেন? ধন্যবাদ ফারহান ভাই। আমি আরেকটা কারণ এড করতে চাই, যে বিগত 17 বছরে যে ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন অঙ্গকে যেভাবে অকার্যকর করেছে, দলীয়করণ করেছে, এটা আর একটা বড় কারণ যে বর্তমান সরকার মানে পুরাদমে আমাদের জনসাধারণের এক্সপেকটেশনকে কার্যকর করতে পারতেছে না। কারণ শুধুমাত্র রাজনৈতিক দলকে তো অভিযোগ দিলে হবে না, বিএনপির বিরুদ্ধে বা অন্যান্যদের বিরুদ্ধে। জিনিসটা হচ্ছে সরকার তো কোনো বিএনপি চালাইতেছে না, সরকার ক্যাবিনেট এবং প্রশাসন চালাইতে। প্রশাসনের এখন তো শতকরা এখন পর্যন্ত 70% লোক আপনাদের আওয়ামী লীগেরই, বা ওই যারা মানে এখন সেই 17 বছরে দলীয় লোক ছাড়া কখনো নিয়োগ হয় নাই। যে সময় যে পুলিশ ভেরিফিকেশন বলেন, অন্য কোনো বিএনপির বা জামাতের অথবা কোনো দলের কোনো মানে লিঙ্ক থাকলেই তাকে চাকরি দেওয়া হয় না। দ্যাটস মিন 17 বছরে যারাই সরকারিতে নিয়োগ হয়েছে সব অধিকাংশই দলীয় লোক। এখন ওই দলীয় লোক সরকারি তো হঠাৎ করে সবকে বহিষ্কার করতে পারবেন না। এই সরকারি লোক, একটা দলের লোকেরা সাধারণত ওই দলের অপোজিট সাধারণত যারা শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে তাদেরকে সাধারণত সহযোগিতা করবে না। দেখেন আপনাকে পুলিশ বাহিনী বলে দৃশ্যমান, কিন্তু পুলিশ বাহিনী এখনো সরকারকে তেমন সহযোগিতা করতেছে না। হ্যাঁ, একটা কিছু কারণ আছে, যে
হয়তো বিএনপি বা বিএনপির যে অনেক দিন ধরে ক্ষমতা নাই, এ কারণে হয়তো তাদের কমান্ডটা একবারে মাঠ লেভেলে কম আছে। হ্যাঁ, এটা একটা কারণ আছে। ওই যে আপনি বলছেন চাঁদাবাজি, এই সেই, এটা কিছু কারণ আছে, কিন্তু এটা একমাত্র কারণ না। কারণটা হচ্ছে এই 17 বছরের যে দলীয়করণের যে প্রশাসন, যে আওয়ামী লীগের যারা দোষর ছিল, যারা আগের সরকারকে সমর্থন দিয়েছে, তাদের অসহযোগিতার কারণে সরকার ফাংশন করছে না, প্রশাসনের মধ্যে ঠিক না। আমাদেরকে বিরতি যেতে হবে। এখন না, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি বলছেন যে এই কথা ঠিক না, আপনি বারবার ৭১-এর প্রসঙ্গ নিয়ে আসছেন। এই বাস্তবতা হচ্ছে ৭১-এর এবিউজের কারণে, আপনারা কম করেছেন কিনা বেশি করেছেন সেটি ভিন্ন বিষয়, কিন্তু ৭১-এর যে এবিউজ, মুক্তিযুদ্ধের যে স্লোগানের এবিউজ, মুক্তিযুদ্ধের চেতনার যে এবিউজ, এবং এই মুক্তিযুদ্ধকে অপব্যবহার করে কোনো কিছু হলেই যে আমরা দেখেছি যে আপনার কোনো কিছু হলে মুক্তিযুদ্ধটাকে একটা বর্ম, এবং আরেকটা বর্ম হচ্ছে ৭৫-এর বঙ্গবন্ধুর পরিবারের হত্যাকাণ্ড। এবং এই জেনারেশন এটিকে এই যে হৃদয় বিদারক ঘটনাকে এতভাবে অ্যাবিউজ করা হয়েছে, এতবার ব্যবহার করা হয়েছে, যে এই জেনারেশন বলে স্বজন হারানোর বেদনা, এটি একটি হাস্যরসের বিষয় হয়ে গিয়েছে। ৭৫-এর হৃদয় বিদারক ঘটনা এই জেনারেশনের কাছে বাস্তব হচ্ছে একটি হাস্যরস, যে স্বজন হারানোর, যখনই কেউ স্বজন হারানোর বেদনা বলে লোকজন হাসে, এই জেনারেশন হাসে। তো এই আপনি আবার ৭১-এর কথা বলছেন না, ৭১-এর সাথে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কত 15 বছরের যে স্লোগান ৭১-কে তারা যেভাবে, ওটার সাথে আমি একমত না। নির্বাচন একটি গুরুত্বপূর্ণ তথ্য, আগামীকাল জানি না এটি সত্যতা প্রকাশ পাবে কি পাবে না, তবে একটি গুরুত্বপূর্ণ তথ্য এই অর্থে যে একটি সূত্র থেকে আমাদের কাছে খবর এসছে যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়, যেটি জনাব তারেক রহমান অনুরোধ করেছিলেন বলে বিভিন্ন সময় খবর এসেছিল, এবং ডক্টর ইউনূসও বিভিন্ন সময় বা তার অফিস থেকে বিভিন্ন সময় এই বিষয়ে কথা বলা হয়েছে। ফেব্রুয়ারির 12 তারিখে দর্শক মণ্ডলী নির্বাচন হওয়ার সম্ভাবনার কথা খুব জোরে সোরে আলোচনা হচ্ছে, এবং একটি সূত্র থেকে এই খবরটি আমাদের কাছেও এসছে। আমরা হয়তো আগামী 2-1 দিনের মধ্যেই এটি জানবো যে ফেব্রুয়ারির 12 তারিখে 2026 সালের ফেব্রুয়ারির 12 তারিখে বাংলাদেশের পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথা খুব জোরে সোরে আলোচনা হচ্ছে। হয়তো প্রধান উপদেষ্টা আগামী 2-1 দিনের মধ্যে সেটি নিয়ে আলোচনা করবেন। জনাব নাসিম চৌধুরী, ফেব্রুয়ারির 12 তারিখে ইলেকশন, এর সম্ভাবনা কতটুকু? এর সম্ভাবনা প্রচুর, কারণ আপনি জানেন দেশ যে একটা সংঘাতময় পরিস্থিতির মধ্যে ছিল। আমাদের লিডারের সাথে ডক্টর ইউনূস সাহেবের এই যে ফ্রুটফুল বৈঠকের পূর্বে, যেটা কিনা সালাউদ্দিন সাহেব বলেছিলেন যে যদি কোনো রূপরেখা না আসে বিএনপি হয়তো বা অন্য ধরনের চিন্তা ভাবনা যেতে পারত। আর আমরা তো চাই না যে এত বড় একটি মানে আপনার রক্তক্ষয়ী আপনার একটি অভ্যুত্থানের পরে আমাদের যে হারমোনি, প্রত্যেকটি দলের সাথে এই সরকার যে হারমোনি, সেই হারমোনিটার সাথে ব্রেক না হয়, সেই লক্ষ্যেই কিন্তু এই বৈঠকটা হয়েছিল। সেই বৈঠকেই কিন্তু এক ধরনের টেন্টেটিভ একটি ডেট ফিক্স করা হয়েছিল 12 ফেব্রুয়ারি, এবং এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট অ্যাকর্ডিংলি কাজ করে যাচ্ছে। এবং ডক্টর ইউনূস যাওয়ার পরে উনি কিন্তু ওনার কথাতে স্ট্যান্ড করেছেন, যতটুকু আমরা জানি। আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিভিন্ন বৈঠকেও ওনারা এই আভাসই দিয়েছেন যে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশনের জন্য রেডি হওয়ার জন্য। নির্বাচন কমিশনকেও বলা হয়েছে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন করার জন্য, এবং যেভাবে আপনি বললেন আগামী 3-4 দিনের মধ্যে এটা খোলাসা হয়ে যাবে। যে আমার একটি প্রশ্ন, এই যে ডক্টর ইউনূস যখন লন্ডনে ছিলেন, আমরা জানি নিয়ে অনেক আলোচনা হয়েছে, তার অ্যাওয়ার্ড প্রাপ্তি, তারপরে তিনি বিভিন্ন সময় সেক্রেটারি অফ স্টেট দেরকে তিনি যেভাবে সাক্ষাৎ দিয়েছেন, নট দি আদার ওয়ে, যে সেক্রেটারি অফ স্টেটরা তার সাথে দেখা করেনি, বরং উনি বিভিন্ন সেক্রেটারি অফ স্টেটদের সাথে দেখা করেছেন হাউস অফ কমন্সের, যে এটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। কিন্তু 13ই জুন জনাব তারেক রহমানের সাথে বৈঠকটাকে এই পুরো ভিজিটের সবচেয়ে ফ্ল্যাগশিপ ইভেন্ট হিসাবে বাংলাদেশে এবং এখানে বিবেচিত হয়েছে, আলোচিত হয়েছে। কিন্তু এর পরবর্তীতে যে যৌথ স্টেটমেন্ট আমরা দেখলাম, সেই স্টেটমেন্টে এই যে বাংলাদেশে আমরা একটা ছোটবেলা একটি কাইন্ড অফ একটি জোকস করতাম যে ইফ যদি ইজ হয় বাট কিন্তু নট নয়, হোয়াট অর্থ কি। তো তার স্টেটমেন্টগুলো এরকম, ইফ, যদি, কিন্তু, তথাপি, এই ধরনের। তিনি বলেছিলেন যে স্টেটমেন্টে বলেছিলেন যে সংস্কার সাপেক্ষে নির্বাচন এগিয়ে আনা যেতে পারে। এই যে ঘোষণার কথা বলা হয়েছে স্টেটমেন্টের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, যে আগামী কয়েকদিনের মধ্যে, কোন স্পেসিফিক ডেট নেই কিন্তু, কয়েকদিনের মধ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। এই যে তার অস্পষ্টতা, এই অস্পষ্টতা আপনি বিশ্বাস করেন কিনা? এই অস্পষ্টতা থেকে কারণে কিন্তু আমরা প্রথম থেকেই তো এই জিনিসটাই আমরা তো আপনার এখানে বসে বলে এসেছিলাম যে সরকার কেন নয় বোল্ডলি বলে
যে আমরা ইলেকশন করব, আমরা এই ডেটেই করব। কারণ বাংলাদেশের মানুষ তো ওনাদেরকে বসিয়েছে ইলেকশনের জন্য। বাংলাদেশের মানুষ তো ওনাদেরকে মানে বসায় নাই যে আপনারা সারা জীবন ক্ষমতায় থাকতে হবে। তাহলে তো আপনার গণতন্ত্র থেকে আপনি চলে আসলেন, তাহলে তো আপনি আবার ওই শেখ হাসিনার ফ্যাসিজমে চলে গেলেন। কারণ ওনাদেরকে তো বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দেয় নাই। ফারহান সাহেব, এখানে তো আপনি 100% রাইট। এখানে সবসময় অস্পষ্টতা রয়েছে, অস্পষ্টতা ছিল। হ্যাঁ, ঠিকই আছে, ডক্টর ইউনূস সাহেব হয়তোবা আমার লিডারের সাথে মিটিংয়ের পরে উনি বোল্ডলি বলেন নাই যে আমরা করে ফেলবো। হয়তোবা জিনিসটা উনি বাংলাদেশে যাওয়ার পরে আরও রাজনৈতিক দল রয়েছে, ওনাদের সাথে আলোচনার ব্যাপার রয়েছিল, অথবা ওনার যে উপদেষ্টা মণ্ডলী রয়েছেন কথা বলার ব্যাপার রয়েছিল। কিন্তু আমরা আশায় ছিলাম যে উনি হয়তোবা মাস 1.5 মাস পরে অথবা যতদিন উনি লাগুক একটা জায়গায় আসতে হবে, একটা জায়গায় আসতে আমাদেরকে ইলেকশনের দিকে যেতে হবে। তো আমরা এটা আজকে আমরা আশাবাদী, যেহেতু আমরা শুনেছি সরকারের মাধ্যমে শুনেছি, সরকার ওনার প্রেস সেক্রেটারি বলেছেন যে উইদিন এ উইক ইলেকশনের একটি রূপরেখা ডেটটা দিয়ে দেওয়া হবে। তো আমরা আশা করি এইবার আর ইফ বাট কিন্তু এগুলো থাকবে না, স্ট্রেইট ফরওয়ার্ড ইলেকশনের দিকেই আমরা যাচ্ছি। জনাব আনিসুর রহমান, আপনাকে একই প্রশ্ন করব যে আপনি বিশ্বাস করেন কিনা যে 12 তারিখ ফেব্রুয়ারি ইলেকশন হতে পারে? দেখেন, শুধু আমি না, বাংলাদেশের প্রত্যেকটি জনগণ চায় যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক। সাথে সাথে এই বিগত 17 বছরে যে জালিমরা জুলুম করেছে, এই মজলুমদের পক্ষ থেকে খেলাফত মজলিস এবং একজন ইসলামী ব্যাকগ্রাউন্ডের লোক হিসাবে আমরা দাবি করতে চাইতে দৃশ্যমান বিচার অবশ্যই শুরু হোক। তাছাড়া বাংলাদেশে অবশ্যই একটা সুষ্ঠু নির্বাচন হোক। এই দৃশ্যমান বিচার মানে কি? দেখেন, এই যে আমাদের কোর্টে যে মামলাগুলো উঠেছে, এই মামলার একটা লোকেরা দেখুক যে হয়ে যাচ্ছে, এখন জাস্ট হবে কি না এভাবে কিন্তু অনেকগুলা জিনিস, কোনো রিপোর্ট হয়, আপনার পুলিশ রিপোর্ট হোক, এগুলা একটা দৃশ্যমান লোকেরা বুঝে নোক যে হইতেছে। এখনও কিন্তু যা শুরু হয়েছে, শুরু হয় নাই যে না বললাম, শুরু হয়েছে, কিন্তু আরও একটু দৃশ্যমান হোক। অবশ্যই আমরা আশা করি এই ফেব্রুয়ারির ভিতরে সরকার চাইলে অনেক অপরাধীদের বিচারের প্রক্রিয়াটা দৃশ্যমান করতে পারবে। দৃশ্যমান মানে কি? একজনের বিচার, দুইজনের বিচার, সবার বিচার? কয়জনের বিচার আপনি চান? কয়জনের বিষয় না। দেখেন, বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে যখন যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে যখন বিচার প্রক্রিয়া চলছিল, তখন এই যে দৃশ্যমান, এই যে কোর্ট এন্ড আনকোর্ট দৃশ্যমান শব্দটি অনেকবার ব্যবহৃত হয়েছে, এবং আমরা দেখেছি এই দৃশ্যমান বিচারের যে সর্ট অফ অভিশাপ আমরা দেখেছি যে এখনো প্রশ্নবিদ্ধ যে বিচারগুলি, এই প্রশ্নবিদ্ধ বিচার আপনি একই প্রক্রিয়ায় যে তাড়াহুড়ো করে ফেব্রুয়ারি আগে দৃশ্যমান বিচারের কথা বলে আপনি কি ওই আগের বিচারেরই পুনরাবৃত্তি করতে? অবশ্যই না, অবশ্যই না। দেখেন, একটা দৃশ্যমান মানে কি? ফেয়ার হতে হবে। আদারওয়াইজ তো শেখ হাসিনা যেভাবে বলছে, এটা তো ওয়ান টাইপস অফ ক্রস ফায়ারিং, এটা তো হতে পারে না। কোনো ইসলামও সমর্থন করে না, এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের বর্তমান প্রজন্ম কোনো যে মিডিয়া ট্রায়াল এগুলো বিশ্বাস করে না। সুস্থ এবং ন্যায় বিচার হতে হবে। এখন এই জায়গাতে শেখ হাসিনা তাক, অথবা মরহুম একজন তাক, অথবা ছাত্র যে যারা অনেকেই বর্তমান দুষ্কৃতী চাঁদাবাদী ছাত্রছাত্রীদের তাক, প্রত্যেকেরই সুষ্ঠু এবং ন্যায় বিচার হতে হবে। ধন্যবাদ। জনাব এনাম চৌধুরী, ফেব্রুয়ারি 12 তারিখে ইলেকশন হবে? আপনার কি মনে হয় ফারহান ভাই? আমরা তো নির্বাচনের জন্য অপেক্ষায় আছি। কাল নির্বাচনটা হওয়া দরকার না? আপনারটাও মতামত জানার দরকার। আপনার কি মনে হয় যে জাতি 15 বছর, 16 বছর, 17 বছর নির্বাচন কি চিনে না, নতুন জেনারেশন যাদের বয়স 18 হয়েছিল তারা আরো পেরিয়ে গেছে অলরেডি 17 বছর, 36 বছর হয়ে গেছে। একটি রাষ্ট্রের নাগরিক হিসেবেই তারা নিজেদেরকে ভাবতে পারছে না। আমি এই জন্যই বলি, আমাকে কেউ যখন আপনি কি মনে করেন নির্বাচন, আমি বলি আপনি কি ভাবছেন? নির্বাচন তো হওয়া দরকার। নির্বাচন ছাড়া বাংলাদেশের কোনো গতি নাই, যেহেতু এটি গণতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি হলো আমি নির্বাচনের মাধ্যমে একটি সরকার আসবে, এবং সেটি হতে হবে ছেলে খেলা নয়, সূক্ষ্ম স্থূল। এখন কোনটা আগে? নির্বাচনের আগে কি আপনার কাছে মনে হয় যে জনাব আনিস বলেছেন যে দৃশ্যমান বিচার শুরু হোক জুলাই আগস্টের, আপনি কি শুরু হোক না? শুরুটা এই যে শুরু হয়েছে, দৃশ্যমান হোক, শুরুটা হয়েছে। আমার মনে হয় কি বলে, আমরা যারা মিডিয়াতে আছি, সাধারণ জনগণ যারা অন্তত ন্যায় বিচারকে যারা বিশ্বাস করি, আমাদের একটা মিছিল হওয়া দরকার। সুষ্ঠু বিচার চাই, সুবিচার চাই, দৃশ্যমান বিচার চাই, এখানে কোনো প্রশ্ন নাই। এটা আনিস ভাই যেটা, এটা নাসিম ভাইয়ের প্রশ্ন, এটা আপনিও বিশ্বাস করেন। আর যদি ন্যায় বিচারকে বিশ্বাস করেন, হোক উনি জাতীয় পার্টির মানুষ, আমি বিশ্বাস করি উনিও ন্যায় বিচার চান এবং দৃশ্যমান বিচার চান। দৃশ্যমান বিচার না হলে তো এটা কোনো বিচার হলো না। সো আমরা চাই
বিচার হতেই হবে। এই জুলুমের 12 তারিখের আগে না পরে, 12 তারিখের আগে অবশ্যই আগে হতে হবে। আগে যদি হয় এই দৃশ্যমান বিচার আপনার কাছে কি মনে হয় কিনা যে ন্যায় বিচার প্রতিষ্ঠা 12 তারিখের আগে সম্ভব? আমার এটা জানা নাই যে আদালত মানে ইলেকশনের হাত বেঁধে ফেলবে যে না তুমি আমি বিচারের আগে তুমি ইলেকশন দিতে পারবে না, আদালতের ধরনের কোনো ইনস্ট্রাকশন দেবে না। সো নির্বাচনও হবে, বিচারও হবে, এবং বিচারটা অবশ্যই শুরু হতে হবে। বিচার তো শুরু হয়ে গেছে ভাই, ফেব্রুয়ারির যে বিচারের রায় আপনি বলেছেন যে ওয়ান সাইডেড শুট হওয়ার পর আপনি জানেন এটা ভালোভাবে, ওয়ান সাইডেড শুট করে আমাদের এই নিরীহ বাচ্চা ছেলেগুলোকে মেরেছে, আপনার লোকদের মেরেছে, আপনার পরিবারের সদস্যদের মেরেছে। আমি কাল বিচার চাই, আমি আজকে সকালে ঘুম থেকে উঠে বিচার দেখতে চাই, এবং এইটাই বিচার তো হলো এটাই। বিচার শুরু হয়েছে, বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় আসার পরে এই বিচার কন্টিনিউ করবে। নাসিম ভাই আপনাদের উপরে এই দায়টা নিয়েন না, এখন হোক, মানে বিচার আমার প্রশ্ন আপনি আমি কখনো আপনার প্রশ্নের সোজা উত্তর দেই নাই, একবারও আমি সোজা উত্তর দেই না। আপনি সোজাও দেননি, আপনি বাঁকাটাও দিতে পারেন না। না আমি সমস্যা হচ্ছে সোজা উত্তর না দেওয়াটা ক্রেডিট, কিন্তু বাঁকা উত্তর না দেওয়াটা হচ্ছে কিন্তু বাঁকা উত্তর আপনি তো না আপনি তো এখানে এসে আমার প্রশ্ন হচ্ছে আমি নির্বাচন চাই, আমি তা প্রশ্ন করিনি। আপনি নির্বাচন চান, আমি প্রশ্ন হচ্ছে আপনার প্রশ্ন বিচার, তবে আমার বিচার চান কিনা, কথা বলবেন, বিচার চান কিনা, নির্বাচনের আগে বিচার চান কিনা? আমি নির্বাচনের আগে, এটা আপনি আমার উপরে প্রশ্নটাকে যে আপনি এটা বলতেই হবে না ভাই, আপনি নির্বাচনের আগে। আমি বলছি যে বাংলাদেশের জনগণের দাবি, আমার প্রশ্ন সেটা ছিল না যে আপনাকে বলতে হবে। আমার প্রশ্ন হচ্ছে আপনি নির্বাচন চান কি, নির্বাচনের আগে আপনি বিচার চান কি? আমি শুরুতেই বলেছি আপনি কি চান। আমি নির্বাচন চাই, আমি বিচারও চাই, দুইটাই চাই। আগে না পরে? দুটোই একসাথে হবে। বিচার একই দিনে 12 ফেব্রুয়ারি। বিচার 12 ফেব্রুয়ারি। আপনাকে কোনো ডেডলাইন আছে নাকি আদালতে? নির্বাচন 12 ফেব্রুয়ারির কথা বলেছি। আমি বলেছি নির্বাচনের আগে আপনি বিচার চান কেন? ধরুন নির্বাচন 12 ফেব্রুয়ারি। আপনি কি মনে করেন নির্বাচনের আগে সবগুলো বিচার? নো আমি কি মনে করি এখানে আপনি কি আপনার প্রশ্নটা স্পষ্ট নয়। আজকে আপনি এখানে গণ্যমান্য অতিথি, প্লিজ ঠিক আছে? আপনি একজন বিশিষ্ট সাংবাদিক, শুনেন না, এবং গুরুত্বপূর্ণ অতিথি, এবং বিভিন্ন ভাবে আপনি গুরুত্বপূর্ণ সমাজে ভূমিকা রাখছেন, দেশে ভূমিকা রাখছেন, বিভিন্ন জায়গায় ভূমিকা রাখছেন। আপনি একজন অ্যাওয়ার্ডের প্রবক্তা। এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই গুরুত্ব অনুসারে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, গুরুত্বপূর্ণ বিশিষ্ট সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে নির্বাচনের আগে আপনি বিচার চান কিনা, নাকি আপনি মনে করেন যে নির্বাচনের পরে বিচার হইতে পারে, নাকি আপনি মনে করেন যে এই বিচার একটি সুষ্ঠু বিচারের তদন্তের স্বার্থে এই বিচারের জন্য কোনো সময় বেঁধে দেওয়া ঠিক না? আমি আপনাকে 3টা অপশন দিলাম, আরো সহজ করে দিলাম। নাসিম ভাই বলেছিলেন না, নাসিম ভাইয়ের উত্তর নাসিম ভাই কাছে আছে। না নাসিম ভাই এখানে ফারহান ভাই আমি একটা কোশ্চেন এখানে আনিস ভাই আমি দিয়ে দিচ্ছি। নাসিম ভাই বলেছিলেন না মধ্যখানে একটা জিনিস, যে বিএনপি ক্ষমতায় গেলে বিচার করবে। বিচার এটা চলমান থাকবে। নাসিম ভাই বলেছেন এই বিচার অব্যাহত থাকবে, বিচার করবে এটি বলেন, বিচার তো শুরু হয়ে গেছে। বিচার অব্যাহত থাকবে। তা আমার এটা আমি স্পষ্ট বলেছি, বিচার শুরু হয়েছে, বিচার চলতে থাকবে, নির্বাচন হবে। এখন আপনি কি বলতে চাচ্ছেন? আমার প্রশ্ন, আমি কিছু বলতে চাইনি। না আপনি কিছু বলতে চাই, আপনি বুঝাতে ভাই, আপনি বুঝাতেও চাইনি, আমার প্রশ্ন করেছে। প্রশ্ন তার মানে প্রশ্নই তো বুঝাতে চাই, প্রশ্নতেই তো মানুষ বুঝাবেন। আপনি প্লিজ আপনি আমি শেষ করি, বুঝাবেন আপনি। না আপনি আমার কথার মধ্যখানে না বলি, আপনি শুনুন। বলুন। বিচার, আমি বলেছি যে বিচার চলবে। ওনারা দাবি করেছেন বিচার দৃশ্যমান চাই না, আগে না, বিচার দৃশ্যমান চান বলেন নাই, আগে পরে। এটা যদি হয় তাহলে তো হবে যে ইলেকশন পরে হবে, আগে বিচার, এটা হবে না। নির্বাচন হবে, বিচারও চলতে থাকবে। নাসিম ভাই বলেছেন আপনি এত কষ্ট করেছেন, আপনি বলতে পারতেন যে নাসিম ভাইয়ের উত্তরই আমার। ধন্যবাদ ফারহান ভাই। আমার এই বিষয়ে একটা কথা বলতে চাই যে আগামী আমার একটা কোশ্চেন হচ্ছে যে আগামী, যেহেতু আপনি বলতেছেন বা একটা ইনফরমেশন আছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আগামী ফেব্রুয়ারিতে এই সরকারে প্রায় 1.5 বছর উপরে হবে। এই 1.5 বছরের ভিতরে একটা মামলার সিদ্ধান্ত আসতে পারবে না, দিলেই হবে, রায় হবে না। এটা কি
সুষ্ঠু বিচারের পরিপন্থী আপনি মনে করেন না, তখন তো ভিকটিম যারা আছে তার লোকেরাই তো অসহায় ফিল করে। 1.5 বছরও খুনের বিচার হচ্ছে না, ভিডিও আছে। চিফ প্রসিকিউটর বলেছেন, তিনি বলেছেন, আমি আপনাকে তার কোটটা বলি, আমাদের এক্সপেকটেশন তিনি বলেছেন যে নির্বাচনের আগে বিচার প্রক্রিয়ার মাধ্যমে এবং সেখানে কোনো ধরনের হ্রাস করা কিংবা শো অফ না করে যেভাবে বিচারের গতি কিংবা যেভাবে কার্যক্রম চলছে এবং সরকার থেকে বিভিন্নভাবে যে সহযোগিতা করা হচ্ছে, এটি যদি অব্যাহত থাকে তাহলে নির্বাচনের আগে, তিনি তো তখনও নির্বাচনের ডেট জানতেন না, আমরাও জানি না, আমরা ধারণা করছি 12 ফেব্রুয়ারি, তিনি বলেছেন যে নির্বাচনের আগে দৃশ্যমান, আপনি যেটি বলেছেন, বিচার করা সম্ভব। এখন আপনি একজন আইনজীবী, আপনি বলুন দৃশ্যমান বিচার সম্ভব কিনা যদি 12 ফেব্রুয়ারি নির্বাচন? 1.5 বছর কাউন্ট করেন। আমি বলি, এটা তো আইনের প্রশ্ন। জি, যে বিচার কার্যটা হচ্ছে এখন, কথা হচ্ছে কার বিচার? ওই ট্রাইব্যুনাল যেটা, ওখানে তো প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা। জি, তিনি একজন প্রধান আসামি। এখন ওই বিচারের টার্গেটটাই হচ্ছে শেখ হাসিনা, রাজ সাক্ষীও পেয়েছে এবং রাজ সাক্ষী শেখ হাসিনা রাইট হ্যান্ড ম্যান। হ্যাঁ, এখন ওই বিচারের টার্গেটটাই হচ্ছে শেখ হাসিনা অফ। তো এটা ওনারা ওই ফেব্রুয়ারি আগে করতে পারবেন প্রথম জাজমেন্টটা, বাট এটা তো হাইকোর্টে যাবে, হ্যাঁ, আপিল কোর্টে যাবে, রিভিউ হবে, চূড়ান্ত বিচার হইতে 8-10 বছর লেগে যাবে। ওইটার জন্য নির্বাচন থামাইয়া কোনো লাভ নাই। নির্বাচন যদি করার ইচ্ছা থাকে এই সরকারের, যুদ্ধাপরাধের রায় যখন বিচার যখন হয়েছে তখন তো কয়েক মাসের মধ্যেই চূড়ান্ত রায় দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরেও তো আপনার 2011-তে যুদ্ধাপরাধ শুরু হয়েছিল, 2012-তে যুদ্ধাপরাধের যে বিচার শুরু হয়েছে এবং নির্বাচনের আগে কয়েকজনের ফাঁসিও দেয়া হয়েছে। এত দ্রুততম সময়ে 5-7 বছর লাগেনি, 5-7 বছর লাগেনি। 2014 আগে কারো ফাঁসি হয়নি তো, নির্বাচন বিচারিত শুরু হয়েছে 2011-12-তে, 12-তে তো শুরু হলো, 14 আগে তো কারো ফাঁসি হয়নি, কিন্তু 2 বছরের মধ্যে, 2.5 বছরের মধ্যে অনেকের ফাঁসি দেওয়া হয়ে গেছে এবং একজনের ফাঁসি দেওয়া হয়েছে, তার যাবজ্জীবন কারাদণ্ড ছিল। যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশের ইতিহাসে খুব রেয়ার, যেখানে লোয়ার কোর্ট যাবজ্জীবন কারাদণ্ড দেয়, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে যাওয়ার, আপিলের ডিভিশনে যাওয়ার পরে সেটি মৃত্যুদণ্ড হয়। তো এটি খুব রেয়ার এবং নিশ্চয়ই আপনি দেখেছেন কাদের মোল্লার যাবজ্জীবন ছিল, পরবর্তীতে তাকে ফাঁসি দেয়। এখন কি আপনি বলতে চাচ্ছেন যে 8-10 বছর লেগে যাবে? তাহলে এর আগে কিভাবে সম্ভব হলো 2 বছরের মধ্যে? ইন জেনারেল এখন ওই উনাদের ক্ষেত্রে আপনার যে অ্যাকিউজরা তো জেলের ভিতরে ছিলেন, সাক্ষ্য প্রমাণ, ওই যাদের ফাঁসি দেওয়া হয়েছে তারা তো জেলের ভিতরে ছিলেন, তারা প্রত্যক্ষ সাক্ষী, তাদেরকে প্রশ্ন করা গেছে। শেখ হাসিনার ক্ষেত্রে যে জিনিসটা, উনাকে তো পার্সোনালি আপনি কোনো কিছু জিজ্ঞেস করতে পারতেছেন না, উনি তো কাঠগড়ায় নাই, তার অ্যাবসেন্সে বিচার হচ্ছে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দিয়ে, এবং তার নিজের লোককে এখন আপনি রাজসাক্ষী করে আপনি কেসটা চালাচ্ছেন। তো এইটার ক্ষেত্রে সিরিয়াস আপিল হবে হাইকোর্ট। ধন্যবাদ। আমাদের অনেক কলার আছে, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম কলার, আপনার নাম? আমার নাম হইল কি মজিদ। জনাব মজিদ, কোথা থেকে ফোন করেছেন? আমি সাউথেন থেকে ফোন করেছি। বলুন আপনার অভিমত। আমার অভিমতটা হইল কি, আর আমার বিএনপির বাইশ গেছে, জি, তাই তো কইলা 31 দফা দিয়া আর তাই একটা ম্যানিফেস্টো দিয়েছে। জি, ম্যানিফেস্টো তো এটা হাসিনারে দিছিল, এটা এখন কত ভাই হাসিনা শেষ, নয়া কিচ্ছু কৌকা দো হারি নানি। আর তাইনের তো নেতার বুট নাই, যদি আমার বুট হইল না হারি যদি না নিতে, তাইনের নেতার বুট তো ইবির হইতো না, আগামী নির্বাচনে গিয়ে হইব। হারি এই বছর তো তাই হারি খালি রেজিস্টার হইবা, তাইনের নেতারও বুট নাইতে তাই কেমনে করবা? যদি তাইনের নেতার বুট, কেন আপনি মনে করছেন এই বছর শুধুমাত্র তিনি ভোটার হবেন, তিনি ক্যান্ডিডেট হতে পারবেন? আমি নিজে গেছিলাম ভোট দেওয়ার জন্য, হারি নাইনি। আমার কইছে আপনি রেজিস্টারও এখন কু আগামী এই বছর আপনি ইলেকশনে ভোট দিতে পারতেন না, নেক্সট ইলেকশন যেটা ইবনানি হঠাৎ আপনি গিয়ে ভোট দিতে পারবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় শেষ, অসংখ্য ধন্যবাদ। আপনাকে প্রশ্ন করেছেন 31 দফা নিয়ে এবং জনাব তারেক রহমানের ভোটার, আমি কলাকে সম্মান জানিয়ে বলছি, আসলে 31 দফা আমরা শেখ হাসিনাকে দেই নাই, কলা 31 দফা আমরা দিয়েছি আপনাদেরকে যারা ভোটার। ওই যে আপনি কল করেছেন, আপনাকে দেয়া হয়েছে 31 দফা। আমার এই খেলাফত মজলিসের ভাই যে আমার বাংলা পয়সা রয়েছেন, উনাকে দেওয়া হয়েছে, ফারহান মাসুদ খানকে দেওয়া হয়েছে, বাংলাদেশের জনগণকে দেওয়া হয়েছে যে বিএনপি যদি ক্ষমতায় যায় বিএনপি রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে। বিএনপির এই হিস্ট্রি রয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা দিয়েছিলেন, সেই 19 দফার ভিত্তিতে কিন্তু বিএনপি রাষ্ট্র পরিচালনা করেছে আগে। ঠিক একইভাবে এখন 31 দফা দেওয়া হয়েছে। আপনি 31 দফা প্রথমে পড়বেন, পড়ার পরে আপনি বুঝতে পারবেন যেখানে শেখ হাসিনাও না, কেউই না, রাষ্ট্রকে কিভাবে বিএনপি চালাবে পর্যায়ক্রমে, কোন কোন জায়গায় রাষ্ট্র ভঙ্গুর,
কোন কোন জায়গায় রাষ্ট্র ক্যান্সারাস, আর ওই ক্যান্সারাস থেকে রাষ্ট্রকে বের করে নিয়ে এসে কিওর কি হতে পারে সেইটাই হচ্ছে 31 দফা, এটা জনগণের জন্য দেওয়া হয়েছে। আর দ্বিতীয় জিনিস যেটা বলেছেন যে আমাদের লিডার সম্পর্কে বলেছেন, আপনাকে এখানে মিসগাইড করেছে যেবার যারা বলেছে বাংলাদেশ নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করুন, বাংলাদেশের প্রবাসীদের ভোটের ব্যাপারে ওনারা আলোচনা করছেন। আমার মনে হয় না ওটা হতে পারবে কি না পারবে, কিন্তু প্রবাসীরা বাংলাদেশে গেলে, যেমন আমি আমার বাচ্চাদেরকে নিয়ে গিয়েও আমি ভোটের সবকিছু করে এসেছি, আমরা ইনশাআল্লাহ ভোট দেবো, এখানে কোনো সমস্যা নেই। ধন্যবাদ। 5ই আগস্টের আগামী সপ্তাহে 1 বছর হবে, এই 1 বছর পূর্তিতে আপনার প্রত্যাশা 30 সেকেন্ডে বলবেন। দেখেন, বর্তমান সরকারের কাছে এই জেনারেশনের বিশাল বড় এক আকাঙ্ক্ষা, যেমন আমাদের জাতীয় পার্টির ভাই বলছেন যে এই বিচার করতে গিয়ে 8-9 বছর থাকতে পারে, এটার এগেইনস্টে আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। একটা দ্রুত সময়ের ভিতরে ফেয়ার, সবকিছু ফেয়ার হবে এবং মডার্ন যুগের সাথে তাল মিলিয়ে আমাদের দেশটা এগিয়ে যাবে। ধন্যবাদ। প্রত্যাশা 1 বছর বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকারগুলো ফিরে পাক, ভোটের অধিকার ফিরে পাক, এবং বাংলাদেশ এমন সুন্দর একটি দেশ হোক, প্রত্যেকটা মানুষ তার স্ব জায়গায় সে ভালোভাবে থাকুক, তার গণতান্ত্রিক অধিকার, তার ভোট বাতের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, মৌলিক প্রত্যেকটি অধিকার, যে রাজনৈতিক দল ক্ষমতায় যাক কোনো অসুবিধা নেই, কিন্তু মানুষের অধিকারটা যেন যথাযথভাবে পায়। প্রত্যাশা হচ্ছে এই সরকারের কাছে কোনো প্রত্যাশা নাই, একটা দ্রুত নির্বাচন, একটা দ্রুত নির্বাচন দিয়ে ওনারা গণতন্ত্রের ধারায় ফিরে আসুন, এটাই হচ্ছে আসলে আমার প্রত্যাশা হচ্ছে বাংলাদেশে আর কোনদিন কোনো স্বৈরাচারের জন্ম না হয়। অসংখ্য ধন্যবাদ। দেখছিলেন অভিমত অনুষ্ঠান, দেখা হবে আগামী অনুষ্ঠানে। এই প্রত্যাশায় আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।